আসসালামু আলাইকুম। আজকে আমরা জুনিপার সার্টিফিকেশন ট্রেনিং এর একেবারে ফার্স্ট বা প্রথম সার্টিফিকেশন যে এনসিআই জোনস এই সার্টিফিকেশন এর যে কোর্স কন্টেন্ট এগুলো নিয়ে আলাপ আলোচনা করব। এই টোটাল ট্রেনিং এ যে এনসিআই জুনস যে সার্টিফিকেশন এই সার্টিফিকেশনের কন্টেন্ট গুলো নিয়ে আলোচনা করব আর কি। হ্যাঁ, তো এখানে মাল্টিপল মডিউল আছে, আমরা একটা একটা করে আর কি শেষ করব। এখানে হচ্ছে মডিউল 1। আমরা প্রথমে অপারেটিং সিস্টেম নিয়ে জুনিপার অপারেটিং সিস্টেম নিয়ে একটু পরিচিতি নিয়ে আসবো, যে জুনিপার অপারেটিং সিস্টেম বা জুনিপার কি ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে আর কি। হ্যাঁ, আচ্ছা, ইন্ট্রোডাকশন টু জুনোস অপারেটিং সিস্টেম। এখানে কোর্স ওভারভিউ বলা আছে যে এই কোর্সে আমরা কি কি শিখবো। ঠিক আছে, এই কোর্সে আমাদের কি কি শিখবো। তো এখানে একটা একটা করে সব জিনিসই দেওয়া আছে, যে জুনিপার প্রোডাক্ট সম্পর্কে ধারণা, architectural component, user interface option, configuration task, interface configuration basics, secondary system configuration, basics of operational monitoring। এইভাবে এখানে যে আইটেম গুলো আছে এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা মডিউল আমাদের কোর্সে এই জিনিসগুলো আমরা কমপ্লিট করব আর কি। অডিয়েন্স প্রোফাইল, তো এই কোর্সটা হচ্ছে কাদের জন্য, বেনিফিটস। তো এখানে বলছে যে the course benefit individual responsible configuring and monitoring devices running the Junos operating system। Junos operating system এ মূলত এখানে আমরা তিনটা ডিভাইস বেশি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে রাউটিং ডিভাইস, সিকিউরিটি ডিভাইস, আর একটা হচ্ছে সুইচিং ডিভাইস। তো এই ডিভাইস গুলো প্রতিটাই হচ্ছে ব্যাকএন্ড হচ্ছে জুনিপার সিঙ্গেল অপারেটিং সিস্টেম বেসড। তো এই আমরা মূলত দেখব জুনিপার ডিভাইস কিভাবে কনফিগার এবং মনিটরিং করা যায় আর কি। তো এই কোর্সের লেভেলটা হচ্ছে একেবারে ইনিশিয়াল কোর্স, এটাকে বলে হচ্ছে আইজেওএস কোর্স, ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি লেভেল কোর্স। মানে আমরা বলতে পারি যে সিসকোর ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট মানে একেবারে বিগিনিয়ার কোর্স হচ্ছে সিসিএনএ, সিসকোর ক্ষেত্রে একেবারে বিগিনিয়ার কোর্স হচ্ছে সিসিএনএ। তো জুনিপারের ক্ষেত্রে একেবারে বিগিনিয়ার কোর্স হচ্ছে যে এনসিআই জোনস, মানে এখান থেকেই হচ্ছে স্টার্ট। তো প্রিরিকুইজিট কি, এই কোর্সে যদি আপনি জয়েন করতে চান কি ধরনের প্রিরিকুইজিট থাকতে হবে, এখানে বলা হচ্ছে যে ওএসআই মডেল সম্পর্কে আপনার বা টিসিপি প্রোটোকল সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকলেই হবে, আইপি অ্যাড্রেস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। ঠিক আছে, তাহলেই হবে। আর এক্সট্রা কিছু নলেজ না থাকলেও আপনি এই কোর্সে পার্টিসিপেট করতে পারবেন এবং প্রতিটা কন্টেন্ট বুঝতে পারবেন আর কি। তো এই ছিল রেকর্ড হচ্ছে চালু আছে, হ্যালো, রেকর্ড চালু আছে, রেকর্ড চালু আছে। হ্যাঁ রেকর্ড চালু আছে। তো এই ছিল মোটামুটি হচ্ছে কোর্সের ইন্ট্রোডাকশন। তো এরপরে আমরা যাব হচ্ছে ফার্স্ট মডিউল, মানে সেকেন্ড মডিউল যেটাকে বলতেছে জুনিপার অপারেটিং সিস্টেম ফান্ডামেন্টাল। এইখান থেকে আমাদের পড়াশোনা শুরু আর কি। হ্যাঁ, জুনিপার অপারেটিং সিস্টেম ফান্ডামেন্টালস। এখানে বলা হচ্ছে যে জুনিপার অপারেটিং সিস্টেমটা কিভাবে ডিজাইন করা বা আর্কিটেকচারটা কি আর কি। হ্যাঁ, এটা আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা করব। জুনিপার অপারেটিং সিস্টেম পার্ট 1। জোনোস অপারেটিং সিস্টেম পার্ট 1। পার্ট 1 এ বলা হচ্ছে কি যে Junos is the single operating system that powers Juniper board portfolio of physical and virtual networking and security products। তো জুনিপার অপারেটিং সিস্টেমের উপরে বেস করে এখানে কয়েক ধরনের প্রোডাক্ট জুনিপার প্রডিউস করে। সিকিউরিটি ডিভাইস, তারপরে হচ্ছে রাউটিং ডিভাইস, তারপরে হচ্ছে সুইচিং ডিভাইস। অন ওয়ান ওয়েস নেটওয়ার্ক ওয়াইড, মানে প্রতিটা ডিভাইসের রেসপেক্টে সিঙ্গেল একটা অপারেটিং সিস্টেম কাজ করে। মানে সুইচিং এর জন্য আলাদা অপারেটিং সিস্টেম, রাউটিং এর জন্য আলাদা, এরকম না আর কি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের যেটা লাভ হয় বা অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমাদের জন্য সহজ হয় যেটা, যে ওয়ান সিঙ্গেল অপারেটিং সিস্টেম হওয়ার কারণে রিডিউস দ্য কমপ্লেক্সিটি অফ নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক ম্যানেজমেন্টের যে কমপ্লেক্সিটি গুলো থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট কমান্ড নতুন করে আমাদের করতে হয় না। একটা সিঙ্গেল ব্যাকএন্ড অপারেটিং সিস্টেম হওয়ার কারণে
অনেক জিনিসই দেখা যাচ্ছে যে আমরা রাউটিং ডিভাইসে এক্সিকিউট করি, ওই সিমিলার জিনিস হচ্ছে যদি সুইচিং অথবা সিকিউরিটি ডিভাইসে অ্যাপ্লাই করা লাগে তাহলে একইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তারপরে বলা হচ্ছে মডুলার সফটওয়্যার আর্কিটেকচার। মডুলার বলতে বোঝানো হয় হচ্ছে যে আম, একটা মডুলার বলতে বোঝানো হয় মডুলার বলতে সরি বলতে বোঝানো হয় হচ্ছে কি যে আপনি একটা অনেক বড় প্রজেক্ট কমপ্লিট করবেন, কিন্তু এই প্রজেক্টে সম্পূর্ণ প্রজেক্ট কমপ্লিট করতে গিয়ে আপনার পুরোটা যদি একেবারে শুরু করেন, পুরোটা চিন্তা করে যদি একেবারে শুরু করেন তাহলে এটা একটু কঠিন হয়ে যায় আর কি। হ্যাঁ, কিন্তু এটা যদি আপনি বলেন যে মডিউল, মানে আমি হচ্ছে একটা বিল্ডিং তৈরি করব, বিল্ডিং এর হচ্ছে প্রথমে আমি হচ্ছে আর্কিটেকচারটা মানে যেটা ভিত্তি আর কি, হ্যাঁ, এই ভিত্তিটা করব, তারপরে হচ্ছে একতলা করব, তারপরে দুই তলা, এটা হচ্ছে মডিউল বেজ, একটা 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 করে, ঠিক আছে, মানে একই সাথে করতে হবে না। এখানে এই মডুলার সফটওয়্যার আর্কিটেকচারের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের সাথে যদি আমি তুলনা করি, ধরেন হচ্ছে আপনার এখন দরকার এই লিনাক্স অপারেটিং সিস্টেম আপনি একটা মেশিনে, একটা ফিজিক্যাল মেশিনে সেট আপ করছেন আপনার, তাহলে কি প্রথম কাজ হবে যেটা, এই মেশিনে ফিজিক্যালি যদি আপনি থাকেন, ফিজিক্যালি হচ্ছে এটা তে লগ ইন করা, আবার রিমোটলি মনে করেন এই ডিভাইসে লগ ইন করা। তাহলে রিমোটলি যদি চিন্তা করি, তাহলে রিমোটলি লগ ইনের জন্য আমাদের এসএসএইচ অথবা টেলনেট এই ধরনের কোনো সার্ভিস আমাদের এখানে কি থাকতে হবে, ইনস্টল থাকতে হবে, যাতে করে আমরা রিমোটলি লগ ইন করতে পারি। তো এটা হচ্ছে একটা সফটওয়্যার বলতে পারি। তো এটার করার পরে কিছুদিন পরে বলা হলো যে আপনি এই মেশিনে আমাদের কোম্পানির যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আপনি এইখানে তৈরি করেন। তৈরি করা হলো। তো এই এই মডিউলটা হচ্ছে ওয়েবসাইটের যে মডিউলটা, এই মডিউলটা সেট আপ হলো এবং আপনি এই সার্ভার থেকে এই সার্ভিস বা অ্যাপ্লিকেশনটা পাচ্ছেন। তারপর কিছুদিন পরে বলা হলো যে না, এখানে কোম্পানির লোকজন তো কিছু ফাইল আদান প্রদান করে, আপনি হচ্ছে এটা এফটিপি রান করেন। তো আপনি পরে এফটিপি রান করে দিলেন। সবগুলো এখানে একটা একটা করে যে অ্যাপ্লিকেশন বা সার্ভিস, সবগুলোই তার নিজস্ব রিসোর্স, রিসোর্স বলতে র্যাম, হার্ড ডিস্ক, হ্যাঁ, সিপিইউ, এই জিনিসগুলো ওই মেশিন থেকে নির্দিষ্ট করে আলাদা আলাদা করে নিচ্ছে, একটার উপরে আর একটা ডিপেন্ডেন্ট না। আপনার মনে করেন হচ্ছে এফটিপি কাজ করতেছে না, তার তার মানে যে আপনি এসএসএইচ করে ডিভাইসে লগ ইন করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, সবগুলো আলাদা আলাদা করে বসানো, মডিউল করে বসানো, মডিউল করে বসানো। হ্যাঁ, তো এই জন্য এটাকে বলতেছি যে মডুলার সফটওয়্যার আর্কিটেকচার। মডুলার সফটওয়্যার আর্কিটেকচার জুনিপার এটা ইনিশিয়ালি এটা শুরু থেকে ব্যবহার করে, যে মডুলার সফটওয়্যার আর্কিটেকচার, যে এখানে প্রতিটা ডেমন আলাদা আলাদা স্পেসে রান করে। হুম, এবং একটা মডিউল আর একটা মডিউলের সাথে ডিপেন্ডেন্ট না, এটাকেই বলে হচ্ছে মডুলার সফটওয়্যার আর্কিটেকচার। তো কি বলছে এখানে, ensures one process cannot directly interfere with another, যেটা আমি বললাম, ensure that new feature can be added with less likelihood of breaking current functionality। তাহলে মডুলার আর্কিটেকচারের দুইটা সুবিধা, একটা হচ্ছে যে একটা প্রসেস রান করতেছে বা রান করতেছে না, এটা আর একটা প্রসেসের উপরে ডিপেন্ডেন্ট না, সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি রান করে আর কি। আর একটা জিনিস, আপনার নতুন মডিউল যদি আমি অ্যাড করতে চাই, তাহলে আমাদের অন্য কোনো মডিউল শাটডাউন বা আম, ভেঙে তারপরে এটাকে মডিউলটাকে অ্যাড করতে হবে, ব্যাপারটা এরকম না, ইন্ডিভিজুয়াল আবার নতুন মডিউল আমরা অ্যাড করে দিতে পারবো আর কি। তারপরে বলছে যে হাই অ্যাভেলেবিলিটি makes the insertion of device in line cards and network OS upgrades a non-service effective। হাই অ্যাভেলেবিলিটি এখানে যেটা বলছে যে আমরা যে কোনো সময়ে এই ডিভাইসে কি করতে পারি, ডিফারেন্ট লাইন কার্ড ইনসার্ট করতে পারি, অপারেটিং সিস্টেম আপগ্রেড করতে পারি। হ্যাঁ, মানে মিনিমাম সার্ভিসের প্যাকেটে অপারেটিং সিস্টেম আপগ্রেড, যদি এখানে মাল্টিপল রাউটিং ইঞ্জিন থাকে তাহলে আমাদের দেখা যাচ্ছে যে নন, মানে উইদাউট ইম্প্যাক্ট আমরা হচ্ছে অপারেটিং সিস্টেম আপগ্রেড করতে পারি। যদি সিঙ্গেল রাউটিং ইঞ্জিন হয় তাহলে দেখা যাচ্ছে মিনিমাম একটা ইন্টারাপশনে আমরা এটাকে আপগ্রেড করতে পারি। Meaningful configuration hierarchy provides an intuitive configuration hierarchy includes the ability to annotate the configuration।
তাহলে আমাদের এখানে প্রতিটা কনফিগারেশনে একটা হায়ারার্কি মেইনটেইন মানে কার পরে কোনটা হায়ারার্কি মেইনটেইন করে জুনিপারে কনফিগারেশন গুলো হয় আর কি। হ্যাঁ, আমরা হায়ারার্কিটা পরে দেখব কনফিগারেশনের ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যে প্রতিটা কনফিগারেশন আমরা কি করতে পারি, মানে হচ্ছে একটা ডেসক্রিপশন রাখতে পারি। এটা হচ্ছে আমি কেন কনফিগার করলাম, হ্যাঁ? তারপর আমি একটা কমিট দেব। এই কমিটটা কেন দিলাম? কি চেঞ্জেস আছে এই কমিটে? কমিট মানে হচ্ছে যে ডিভাইসের কনফিগারেশন সেট করা। তো এইগুলো হচ্ছে আমাদের জুনিপার অপারেটিং সিস্টেমের ফিচার। আচ্ছা। তারপরে হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেম ফিচার পার্ট 2। আর কি আছে? বলছে সিম্পল রাউটিং পলিসি ম্যানেজমেন্ট। আমাদের এখানে জুনিপার অপারেটিং সিস্টেমে যে রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার করা হয়, লাইক হচ্ছে যে ডাইনামিক রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার করা হয়, এগুলো ডিফারেন্ট পলিসির মাধ্যমে আমরা এই রাউটিং প্রোটোকল গুলোকে চালাইতে পারি আমাদের প্রোডাকশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী। সিম্পল রাউটিং পলিসি ম্যানেজমেন্ট ইনক্রিজ রিলায়েবিলিটি এন্ড সিকিউরিটি। ডিসঅ্যাগ্রিগেশন হচ্ছে কি জিনিস? enable a more flexible licensing consumption model for network applications, enables a DevOps approach। তার মানে ডিসঅ্যাগ্রিগেশন মিনস হচ্ছে যে এটা যে আপনার লাইসেন্সিং এর যে মেকানিজম গুলো আছে, স্পেশালি সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে। মনে করেন আপনার এখন এই সিকিউরিটি একটা ডিভাইস আপনি জুনিপার থেকে পারচেজ করছেন, এখন এই বক্সে বা এই হার্ডওয়্যারে আপনার লাইসেন্স দরকার হচ্ছে, অ্যান্টিভাইরাসের লাইসেন্স দরকার। তাহলে ভাই অ্যান্টিভাইরাস লাইসেন্সটা আপডেট করে নেবেন। পরে মনে হলো যে এটাতে ইউটিএম এর লাইসেন্স দরকার, ইউটিএম এর লাইসেন্স আপডেট করে নেবেন। তারপরে মনে হলো এখন অ্যাটাক ট্যাটাক যদি আসে তাহলে কিভাবে কি করব, তাহলে আইপিএস এর লাইসেন্সটা আপগ্রেড করে নিলেন। তো এইভাবে প্রতিটা মডিউলেরই আলাদা আলাদা ভাবে লাইসেন্স আপনি কি করতে পারেন, অ্যাক্টিভেট করে এই জিনিসগুলোকে চালাইতে পারেন একটা সিঙ্গেল হার্ডওয়্যারের ভিতরে। তাই এনেবল এ ডেভঅপস অ্যাপ্রোচ। ডেভঅপস অ্যাপ্রোচ হচ্ছে কি, যে আমরা যদি নেটওয়ার্ক অটোমেশন করতে চাই, নেটওয়ার্ক অটোমেশনের জন্য আমাদের ডেভঅপস এর প্রয়োজন পড়ে। যে নেটওয়ার্ক অটোমেশনের জন্য আমরা পাইথন বা অ্যানসিবল যে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস গুলো ব্যবহার করে থাকি, তো এই কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস গুলো ইজিলি আমরা এই জুনিপার ডিভাইসে আমরা করতে পারি। এটা অনবক্স স্ক্রিপ্টিংও হতে পারে অথবা অফবক্স স্ক্রিপ্টিংও হতে পারে। অনবক্স মিন্স হচ্ছে কি, যে ওই ডিভাইসের ভিতরেই আপনি হচ্ছে পাইথন ইনস্টল করছেন অথবা অ্যানসিবল ইনস্টল করছেন, ওইখান থেকে আপনি অটোমেশন স্ক্রিপ্ট গুলো রান করতেছেন, মানে ওই জুনিপারের ভিতরে ঢুকে। আর অফবক্স স্ক্রিপ্টিং হচ্ছে কি, যে এক্সটার্নাল কোনো সার্ভার থেকে আপনি অটোমেশন স্ক্রিপ্ট গুলো রান করতেছেন, তখন এটাকে বলতেছে অফবক্স স্ক্রিপ্টিং। তো ডেভঅপস এর যে ফিচার গুলো আছে সব ফিচারই হচ্ছে আমার জুনিপার বক্সের ভিতরে অ্যাভেলেবল। তো এরপরে বলছে ওপেন অ্যান্ড প্রোগ্রামেবল অটোমেশন। ওপেন অ্যান্ড প্রোগ্রামেবল অটোমেশন যেটা আমি বললাম ইনক্লুডস এ ওয়াইড রেঞ্জ অফ অটোমেশন ক্যাপাবিলিটিস। এটা হচ্ছে পাইথন সাপোর্ট করে, অ্যানসিবল সাপোর্ট করে এবং অন্যান্য যে এগুলো আছে। তারপরে হচ্ছে জুনিপারের নিজস্ব কিছু ইয়ে আছে যেমন পাইজি, হ্যাঁ, নেটকন, এগুলো সবই হচ্ছে অটোমেশনের যে টুলস গুলো আছে সবই সাপোর্টেড। তো এই ছিল হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেম নিয়ে কথাবার্তা। তো অনেকগুলো ফিচারের কথা এখানে বলা হলো। এরপরে আসবো হচ্ছে ওয়ান ওয়েজ নেটওয়ার্ক ওয়েড, মানে একটা অপারেটিং সিস্টেম সবগুলো ডিভাইসের জন্য। এখানে দেখেন বলা হচ্ছে এটা হচ্ছে সুইচ, তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফায়ারওয়াল। সুইচ গুলো ইএক্স অথবা কিউএফএক্স হয়, মানে জনিপারের ক্ষেত্রে ইএক্স অথবা কিউএফএক্স। আর সিকিউরিটি ডিভাইসের ক্ষেত্রে শুরু হয় কোডিংটা, মানে স্টার্টিংটা হয় হচ্ছে এসআরএক্স। আর রাউটিং ডিভাইসের ক্ষেত্রে স্টার্টিংটা হয় হচ্ছে এমএক্স, টিএক্স, এসিএক্স, হ্যাঁ, এই ধরনের আর কি। তো এখানে দেখানো হয়েছে এমএক্স এবং এখানে ভার্সনের কথা দেখেন দেওয়া আছে যে যে 20.3, 20.4, 21.1 এভাবে কি সফটওয়্যার ভার্সন আপগ্রেড হয় আর কি, একটার পর একটা সফটওয়্যার ভার্সন আপগ্রেড হয়। তাহলে ওয়ান ওয়েজ ওয়ান অপারেটিং সিস্টেম নেটওয়ার্ক হয় এ সিঙ্গেল সফটওয়্যার ট্রেন ফর অল প্ল্যাটফর্মস রানিং জুনোসের। এখানে আমরা তিনটা প্ল্যাটফর্মের কথা বলতেছি, সুইচ, ফায়ারওয়াল আর একটা হচ্ছে রাউটার। এই তিনটা প্ল্যাটফর্মে একই অথবা সিঙ্গেল সফটওয়্যার রান করে আর কি। Eases management overhead by providing consistent set of features that are implemented in a consistent manner। তাহলে একটা অপারেটিং সিস্টেম যদি হয় তাহলে ব্যাকএন্ডে আপনি যে প্রোটোকল বলেন বা হচ্ছে ইন্টারফেস কনফিগারেশন বলেন সিমিলার হবে। The most common type of release is the R release type, মানে সফটওয়্যার যখন রিলিজ হয়, এই জুনিপার যখন সফটওয়্যার ফ্রিকুয়েন্টলি রিলিজ করে, তো এখানে বলা হচ্ছে যে মোস্ট কমন টাইপটা হচ্ছে আর রিলিজ টাইপ। নরমালি একটা সফটওয়্যার
এই হার্ডওয়্যারের যে সফটওয়্যারটা রিলিজ হয় এই ফরম্যাটে থাকে m.n.z.b.s এবং এখানে বলা আছে কোনটা কি আমরা আসতেছি। The R1 release is the first revenue ship release আর R2 and R3 following release আর maintenance release। মানে একটা অপারেটিং সিস্টেম দেওয়ার পরে ওটাকে বাগ ফিক্স করতে হয়, তারপরে স্টেবল একটা পজিশনে আসে বা স্টেবল আসার স্টেবল অপারেটিং সিস্টেম যেটা কনসিডার করা হয় ওটাকে তারা হচ্ছে আম, বাজারে হচ্ছে ই করে আর কি ডিভাইসের সাথে দিয়ে দেয়। তো এখানে অপারেটিং সিস্টেমের সাথে যে কোডিং গুলো থাকে, কোডিং বলতে হচ্ছে নেমিং কনভেনশন যেটা থাকে m.n.z.b.s এর মানে হচ্ছে m.n মানে হচ্ছে মেন অর মাইনর রিলিজ নাম্বার m.n আর জেড হচ্ছে রিলিজ টাইপ, কোন ধরনের রিলিজ এটা, যেটা বললাম আমার এটা হতে পারে যে বাগ ফিক্স অথবা বাগ ফিক্স না, ঠিক আছে ওই জিনিসটা আর কি মেনশন করা হয়। বি হচ্ছে কি বিল্ড নাম্বার আর এস হচ্ছে স্পিন নাম্বার। এটা হচ্ছে জুনিপারের নিজস্ব আর কি কোডিং আর কি, মানে নেমিং কনভেনশন, এটা দ্বারা ওটা ই করে আর কি, এই মিনিং এই ক্যারেক্টার গুলো দিয়ে এই জিনিসগুলোকে মিন করে। যেটা বলছিলাম মডুলার সফটওয়্যার আর্কিটেকচার, দেখেন প্রতিটা আলাদা আলাদা প্রোটোকল গুলো একটা মডিউল ব্যবহার করে, ইন্টারফেস ম্যানেজমেন্ট একটা মডিউল ব্যবহার করে, চ্যাসিস ম্যানেজমেন্ট একটা মডিউল ব্যবহার করে, অনুরূপভাবে সিকিউরিটি সার্ভিস এখানে যতগুলো মডিউল আলাদা আলাদা ভাবে রান করে। এই জন্য এখানে বলতেছে জুনিপার অপারেটিং সিস্টেম হচ্ছে মডুলার সব মডুলার বেসড সফটওয়্যার আর কি। The modular Junos operating system architecture provides highly scalable software that keeps pace with evolving requirements. মডুলার সফটওয়্যার আর্কিটেকচার এখানে একটা জাস্ট কমান্ড এখানে দেখানো হয়েছে। The modular Junos OS architecture provide highly scalable software that keeps pace with evolving requirements। তার মানে সহজ কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে জুনিপার যে হার্ডওয়্যার, এই হার্ডওয়্যারের ভিতরে যে অপারেটিং সিস্টেমটা থাকে, এখানে যে মডিউলগুলো ব্যবহার করা হয় সম্পূর্ণ মডিউলগুলো সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি তারা নিজস্ব রিসোর্স ইউজ করে আলাদা আলাদা ভাবে রান করে। এটা হচ্ছে সহজ কথা আর কি। তো আমরা যদি মডিউলগুলো দেখতে চাই, যে এখানে একটা স্যাম্পল কমান্ড দেওয়া আছে শো সিস্টেম প্রসেস এক্সপেন্সিভ। তো এই প্রসেসে কোন মডিউল, লাইক হচ্ছে এটা ম্যানেজমেন্ট মডিউল, এটা হচ্ছে পিএফডি মডিউল, এটা হচ্ছে আরপিডি মানে রাউটিং ডাউন মডিউল, এটা এসএনএমপি ডাউন মডিউল, এটা সিএসএস, হ্যাঁ কোনটা কত পার্সেন্ট ইউজ করছে, ঠিক আছে এখানে সবকিছু ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই জিনিসটা আমরা যদি আমাদের ল্যাবে চলে যাই, এটা হচ্ছে আমাদের রাউটার, আমরা এর আগে এই রাউটারটা নিয়েছিলাম। তো এটাকে যদি স্টার্ট করি, আচ্ছা একটু অন হোক, তারপরে আমরা এই কমান্ডটা ভেরিফাই করে নিব। শো সিস্টেম প্রসেস এক্সটেন্সিভ, তারপর এখানে কি দেওয়া আছে দেখেন পাইপলাইন, তারপরে ম্যাচ, মানে এখান থেকে আপনি কি কি দেখতে চাচ্ছেন, আরপিডি, যে আরপিডি এখানে আসছে, তারপরে হচ্ছে ডিসিডি, ডিসিডি, চ্যাসিসডি, চ্যাসিসডি, পিএফইডি, এসএনএমপিডি, এমজিডি, মানে হচ্ছে ডিফারেন্ট যে মডিউল গুলো আছে বা প্রসেস গুলো আছে, ওই মডিউল গুলো আমরা ফিল্টার করতেছি। এই পাইপলাইনের পরে ম্যাচ দেওয়ার অর্থটা হচ্ছে যে এই জিনিসগুলো শুধু আমাকে দেখাবে, অন্যগুলো দেখাবে, ব্যাপারটা এরকম। আরেকটা মেজর অ্যাডভান্টেজ হচ্ছে জুনিপার ডিভাইসে যে সেপারেশন অফ কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যান, দুইটা প্ল্যান হচ্ছে আলাদা, যে একটার সাথে আরেকটা ইন্টিগ্রেটেড না। কন্ট্রোল প্ল্যান হচ্ছে মূলত ডিভাইস ম্যানেজমেন্ট এবং যে আমরা রাউটিং প্রোটোকল গুলো ব্যবহার করে থাকি, এই কন্ট্রোলিংটা করে থাকি হচ্ছে কন্ট্রোল প্ল্যান। আর ফরওয়ার্ডিং প্ল্যান হচ্ছে যে আমার একটা ইন্টারফেসে একটা প্যাকেট আসছে, সেটা কোন ইন্টারফেস দিয়ে এক্সিট হবে বা ইগ্রেস প্যাকেট ইগ্রেস ইন্টারফেস কোনটা হবে, এটা বেসড অন হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল, জাস্ট সে ওয়ান ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে পাস করে দেয়। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে কন্ট্রোল প্ল্যান, যেটা সেটা হচ্ছে কন্ট্রোল প্ল্যানে থাকে হচ্ছে রাউটিং টেবিল, আর ফরওয়ার্ডিং প্ল্যান যেটা এখানে থাকে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল। তো যদি ফরওয়ার্ডিং টেবিলের ক্ষেত্রে যদি ডিভাইসে মনে করেন যে এই ট্রাফিকটা যদি ট্রানজিট ট্রাফিক হয়, ট্রানজিট ট্রাফিক মানে হচ্ছে কি একটা ইন্টারফেস দিয়ে ইন হবে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে অন্য জায়গায় চলে যাবে, এটাকে বলে ট্রানজিট ট্রাফিক। আর যে ট্রাফিকটা হচ্ছে ওই রাউটারেই ড্রপ হবে, মনে করেন ওই রাউটারে আপনি লগ ইন করতে চাচ্ছেন,
তাহলে এসএসএস করছেন রাউটারে, তাহলে এই ট্রাফিকটা কোথায় ড্রপ হবে? রাউটারে ড্রপ হবে। তো এক্সেপশন ট্রাফিকের ক্ষেত্রে শুধু হচ্ছে এটা কন্ট্রোল প্ল্যান ইউজ করবে, বাট যখন হচ্ছে এটা ট্রাফিকটা ট্রানজিট ট্রাফিক হবে, তখন ফরওয়ার্ডিং প্ল্যান, দ্যাট মিনস ফরওয়ার্ডিং টেবিল এর উপরে বেস করে ওয়ান ইন্টারফেস থেকে ইন হবে, আর একটা ইন্টারফেস থেকে আউট হয়ে বের হয়ে চলে যাবে। হুম। তো এখানে আমাদের কন্ট্রোল প্ল্যান যেহেতু টাচ করতেছে না ট্রানজিট ট্রাফিকের ক্ষেত্রে, তো এখানে সিপিইউর বা হচ্ছে লোকালি ইয়ার ইউজেসটা অনেক কম হবে আর কি। তো এখানে সেপারেশন অফ কন্ট্রোল এন্ড ফরওয়ার্ডিং প্ল্যানস পার্ট 1 কি বলতেছে যে অল প্ল্যাটফর্মস রানিং Junos OS share a common design goal, clean separation of control and forwarding functions, enable Junos operating system to support many different platforms for a common goal। একই কথা। তো সহজ কথায় আমি বলি যে এখানে জুনিপার অপারেটিং সিস্টেম যেটা ব্যবহার করে যে কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যান, এই দুইটা হচ্ছে আলাদা। কন্ট্রোল প্ল্যানটা কি জিনিস? কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে আমরা যে ডিফারেন্ট রাউটিং প্রোটোকল কনফিগার করব ডিভাইসে, এই রাউটিং প্রোটোকলের মনে করেন যে একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য মাল্টিপল পাথ থাকতে পারে, শর্টেস্ট পাথটা কোনটা হবে, এই যে ডিসিশন গুলো মেক করা রাউটিং টেবিলের বা রাউটিং প্রোটোকলের, এই যে ডিসিশন গুলো মেক করা, এই ডিসিশন গুলো মেক করে হচ্ছে কন্ট্রোল প্ল্যান। কন্ট্রোল প্ল্যান শর্টেস্ট পাথ যখন ডিফাইন করতেছে, যে শর্টেস্ট পাথটা হচ্ছে ওই পাথটা চলে যাচ্ছে ফরওয়ার্ডিং প্ল্যানে এবং ফরওয়ার্ডিং টেবিলে থাকতেছে। ঠিক আছে? এই হচ্ছে দুইটার ভিতরে ডিফারেন্স, কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যান। সেপারেশন অফ কন্ট্রোল অ্যান্ড ফরওয়ার্ডিং প্ল্যান পার্ট 2, এখানে বলা হচ্ছে রাউটিং ইঞ্জিন। এখানে আমাদের এখানে বলা হচ্ছে কি রাউটিং ইঞ্জিন। রাউটিং ইঞ্জিন আমাদের এই যে আর্কিটেকচারটা যদি আমরা একটু দেখি, যে এখানে দেখেন ফ্রেমস অর প্যাকেটস। ফ্রেমস মিন্স হচ্ছে লেয়ার 2, প্যাকেটস মিন্স হচ্ছে আমাদের এখানে লেয়ার 3। একটা ইন্টারফেসে ইন হচ্ছে, তারপরে আরেকটা ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, ফ্রেমস প্যাকেটস আউট। তো এটা লেয়ার 2 হতে পারে, লেয়ার 3 হতে পারে। এটা কার উপরে বেস করে ওয়ান ইন্টারফেস টু আনাদার ইন্টারফেসে যাচ্ছে? ফরওয়ার্ডিং টেবিলের উপরে বেস করে। ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, একটা হচ্ছে কি প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, আর একটা হচ্ছে রাউটিং ইঞ্জিন। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন আর একটা হচ্ছে রাউটিং ইঞ্জিন। তাহলে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে থাকে হচ্ছে ফরওয়ার্ডিং টেবিল, রাউটিং ইঞ্জিনে থাকে হচ্ছে রাউটিং টেবিল, রাউটিং ইঞ্জিনে থাকে হচ্ছে কি রাউটিং টেবিল। রাউটিং টেবিল থেকে শর্টেস্ট পাথ গুলো ফরওয়ার্ডিং টেবিলে আসে, ফরওয়ার্ডিং টেবিল এ এই ফরওয়ার্ডিং টেবিলটা হচ্ছে পরে পাস করে দেয় হচ্ছে সে কোথায়? ফরওয়ার্ডিং প্ল্যানে। এবং এই কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যান দুইটা একে অপরের সাথে ইন্টারলিঙ্ক করা থাকে। কারণ একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যদি তিনটা পাথ থাকে, একটা পাথ যদি ডাউন হয়, তখন কন্ট্রোল প্ল্যানকে কিন্তু আবার কাজ করতে হয় কোনটা এখন বেস্ট হবে। তো ওইটা ক্যালকুলেট করার পরে আবার ফরওয়ার্ডিং টেবিলকে জানাই দিতে হয় যে এখন তুমি এইটা হচ্ছে তোমার প্রাইমারি। ঠিক আছে? এই জন্য এই দুইটা টেবিলের সাথে ইন্টারলিঙ্ক করা থাকে, ফরওয়ার্ডিং টেবিল এবং হচ্ছে রাউটিং টেবিলের সাথে। ঠিক আছে? অনুরূপ ভাবে হচ্ছে ব্রেজিং টেবিল। তো এইখানে বলা হচ্ছে যে রাউটিং ইঞ্জিন হচ্ছে কি জিনিস? যে ব্রেন অফ দ্য প্ল্যাটফর্ম ইজ রেসপন্সিবল ফর পারফর্মিং প্রোটোকল আপডেটস এন্ড সিস্টেম ম্যানেজমেন্ট। তাহলে রাউটিং ইঞ্জিন আমরা ডিভাইসে যেটা ব্যবহার করতেছি, এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমাদের জুনিপার অপারেটিং সিস্টেমের হচ্ছে ব্রেন। এটাই হচ্ছে মেন কন্ট্রোলিং বা মেইনটেইন করে বা কন্ট্রোলিং ফাংশন গুলো পরিচালনা করে। এখানে হচ্ছে বিভিন্ন প্রোটোকলের আপডেট এবং সিস্টেম ম্যানেজমেন্ট হচ্ছে এই রাউটিং ইঞ্জিন করে থাকে। Runs various protocol and management software processes that reside inside a protected memory environment। একই কথা বলছে যে runs various protocol এবং management software process, বিভিন্ন ধরনের প্রোটোকল এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রসেস কি করে? প্রোটেক্টেড মেমোরি এনভায়রনমেন্টে রান করে ইনসাইড, বেসড অন x86 or PowerPC আর্কিটেকচার, মানে লিনাক্স অপারেটিং সিস্টেমের কথা বলা হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ছিল হচ্ছে কন্ট্রোল প্ল্যান এবং ফরওয়ার্ডিং প্ল্যান। কন্ট্রোল প্ল্যান হচ্ছে টোটাল অপারেটিং সিস্টেমের ব্রেন বা সিস্টেম ম্যানেজমেন্টের জন্য কন্ট্রোল প্ল্যান থাকে, আর ফরওয়ার্ডিং প্ল্যান হচ্ছে আমরা ব্যবহার করি হচ্ছে ট্রাফিক জাস্ট ওয়ান ইন্টারফেসে আসবে, অ্যানাদার ইন্টারফেস দিয়ে চলে যাবে। এরপরে আবার সেপারেশন অফ কন্ট্রোল এন্ড ফরওয়ার্ডিং প্ল্যানস পার্ট 3। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ইউজেস ASIC ফর ইনক্রিজ পারফরম্যান্স। প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন এই যে ভাইয়া একটু বলবেন? হ্যালো হ্যালো, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন।
আচ্ছা ভাই, এটা তো শুধু আপনি যে রাউটিং এর জন্য বলতেছেন, রাউটারের জন্য হচ্ছে আপনার কনফিগারেশন প্লাস রাউটিং প্ল্যান। হ্যালো, সুইচিং এর ক্ষেত্রে তো এরকম আলাদা করে প্ল্যান থাকবে, তাই না? বুঝি না কথা আপনার। এটা তো আপনি রাউটিং এর জন্য বলছেন, হুম হুম। সুইচিং এর জন্য তো এরকম হ্যাঁ, করে সিমিলার, আলাদা করে একেবারে কোনো প্ল্যান সিমিলার, থাকবে। সুইচিং এর ক্ষেত্রেও সিমিলার, একই কনসেপ্টে ও কাজ করে। আচ্ছা আচ্ছা। এখানে দেখেন দেওয়াই আছে লেয়ার 2 এন্ড লেয়ার 3। আচ্ছা, সেপারেশন অফ কন্ট্রোল এন্ড ফরওয়ার্ডিং প্লাস পার্ট 3। এখানে কি বলা হচ্ছে? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ইউজেস ASIC ফর ইনক্রিজ পারফরম্যান্স। এই ASIC টা কি জিনিস? ASIC প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনটা ASIC ব্যবহার করে, এটা হচ্ছে যে ASIC টা কি জিনিস? ASIC টা হচ্ছে আপনার যখন প্রতিটা কমিউনিকেশন বা প্রতিটা প্যাকেট যখন সিপিইউ ফেস করে যাবে, মানে সিপিইউ রিচ করে যাবে, তার মানে আমার কথা হচ্ছে যে এরকম, আমি মনে করেন হচ্ছে আমার ২ টা হাত। একটা হাতে আমি হচ্ছে একটা প্রোডাক্ট নিলাম, আমি মাথায় চিন্তা করলাম এই প্রোডাক্টটা কাকে দিব? আমাকে চিন্তা করতে হচ্ছে যে এই প্রোডাক্টটা আমি কাকে দিব? তাহলে হচ্ছে আরেক হাত দিয়ে আমি হচ্ছে প্রোডাক্টটা কাউকে দিলাম। এটা হচ্ছে আমার ব্রেন হয়ে তারপরে যাচ্ছে। তো এরকম যদি হয় যে আমাকে ব্রেনে চিন্তা করতে হবে না, আমাকে শুধু পাস করতে হবে। এক হাত দিয়ে ধরবো, আরেক হাত দিয়ে দিয়ে দিব। এটা পরবর্তী স্টেপে মানে জাস্ট ফরওয়ার্ড করতে হবে, পরবর্তী স্টেপে জাস্ট ফরওয়ার্ড করতে হবে। এখানে আমাকে সিপিইউ কে বা কন্ট্রোল প্ল্যানকে জানাইতে হবে না। আমার এখানে যেটা আছে, আমার টেবিলে, দ্যাট মিনস ফরওয়ার্ডিং টেবিলে যেভাবে আছে, এই টেবিল অনুযায়ী আমি একটা ইন্টারফেস থেকে ট্রাফিক রিসিভ করব বা প্যাকেট রিসিভ করব, আর একটা ইন্টারফেসে প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিব। তো এটাকেই বলতেছি হচ্ছে অ্যাসিক। তো এই অ্যাসিক ব্যবহার করার কারণে আমাদের যে পারফরম্যান্স, যে ট্রানজিট ট্রাফিক গুলোর ক্ষেত্রে আমাদের এই কন্ট্রোল প্ল্যান টাচ করতে হচ্ছে না, বা রাউটিং ইঞ্জিন টাচ করতে হচ্ছে না, বা রাউটিং টেবিলকে টাচ করতে হচ্ছে না। যে ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী জাস্ট ট্রাফিকটা পাস হয়ে যাচ্ছে। দ্যাট উইল বি, মানে এটার জন্য আমাদের এটা হচ্ছে ফাস্টার হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা সুবিধা। সেপারেশন অফ কন্ট্রোল এন্ড ফরওয়ার্ডিং প্ল্যানস পার্ট 3। Forwarding table updates are a high priority for the Junos OS kernel and are performed incrementally. তো ফরওয়ার্ডিং টেবিল আপডেটস আর এ হাই প্রায়োরিটি ফর দ্য জুনোস ওএস কার্নেল, মানে জুনোস অপারেটিং সিস্টেমে যে কার্নেলটা ব্যবহার করা হয়, এখানে ফরওয়ার্ডিং টেবিলকে আপডেট করার প্রায়োরিটিটা থাকে হচ্ছে সবচেয়ে হাই, মানে সবচেয়ে বেশি আর কি। এটাকে আপডেট করে ফার্স্টলি, তারপরে পরবর্তীগুলো পরে। আর পারফর্ম ইনক্রিমেন্টালি, এবং এটা প্রতিনিয়তই এটার সাথে কমিউনিকেট করে। কোনটা দিয়ে কমিউনিকেট করে? এই যে ফরওয়ার্ডিং, এই যে রাউটিং টেবিলের সাথে ফরওয়ার্ডিং টেবিল হয়ে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের সাথে যে কমিউনিকেশন করে, সেটা হচ্ছে তাদের ভিতরে একটা ইন্টারলিঙ্ক থাকে। এই ইন্টারলিঙ্ক দিয়ে তারা প্রতিনিয়ত কমিউনিকেট করে। তারপরে কি পার্ট 3 তে বলা হচ্ছে যে হাই অ্যাভেইলেবিলিটি ফিচার। হাই অ্যাভেইলেবিলিটি মানে কি? একটা ডাউন হলে আরেকটা দিয়ে আপনার সার্ভিস রান থাকবে। যেমন এখানে বলা হচ্ছে গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, GRES, গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, non-stop active routing and unified in-service software upgrade can be included in this design. তো আমি একটা একটা করে জাস্ট একটা লাইন করে বলি। রাউটিং ইঞ্জিন সুইচ ওভার মিনস হচ্ছে আপনার ধরেন কোনো কারণে আম, আপনার হচ্ছে যে ডিভাইসটা ব্যবহার করতেছেন, এই ডিভাইসে মনে করেন ২টা রাউটিং ইঞ্জিন আছে, মানে কন্ট্রোলিং হচ্ছে কয়টা আছে বললাম? ২টা আছে। তাহলে ২টা অবশ্যই এট এ টাইমে রান করবে না। একটা থাকবে হচ্ছে মাস্টার, আর একটা থাকবে হচ্ছে ব্যাকআপ। এখন মাস্টার কোনো কারণে যদি ফেল করে, ব্যাকআপে অটোমেটিক্যালি চলে আসবে। এটাকে বলে রাউটিং ইঞ্জিন সুইচ ওভার, GRES, গ্রেসফুল রাউটিং ইঞ্জিন সুইচ ওভার। তাতে করে আপনার ইউজার যে ট্রাফিক, ইউজার বুঝবে না যে এখানে একটা রাউটিং ইঞ্জিন প্রবলেম হচ্ছে, আর একটা রাউটিং ইঞ্জিনে সার্ভিসটা এখন রান করতেছে। এটাকে বলে হচ্ছে একটা সিঙ্গেল হার্ডওয়্যারের ভিতরে ২টা রাউটিং ইঞ্জিন। তখন আপনি চাইলে কি করতে পারবেন? একটা রাউটিং ইঞ্জিন প্রবলেম হওয়া মাত্র আরেকটা রাউটিং ইঞ্জিনে সুইচ ওভার করতে পারবেন। তবে কিছু শর্ত থাকবে, শর্তগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব। নন স্টপ অ্যাক্টিভ রাউটিং। নন স্টপ অ্যাক্টিভ রাউটিং হচ্ছে যে আপনার রাউটিং, যে প্রোটোকলটা আপনার ব্যবহার করতেছেন, এখন এই রাউটিং প্রোটোকল জাস্ট রিলোড করা হয়েছে। ঠিক আছে? নরমালি যদি চিন্তা করি ওএসপিএফ। এখন ওএসপিএফ যখন আপনি একটা ডিভাইসে ওএসপিএফ যখন আপনি রিফ্রেশ বা রিলোড করতেছেন বা রিস্টার্ট করতেছেন ওএসপিএফ এমনটা, বা ওএসপিএফ প্রসেসটা, তখন ওই ডিভাইসে কি হচ্ছে? রিফ্রেশ হচ্ছে। তো ওই ডিভাইসের সাথে কানেক্টেড নেটওয়ার্ক, ওই ডিভাইসের সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক গুলো আছে,
ওই কানেক্টেড নেটওয়ার্ক গুলো হচ্ছে ওই মুহূর্তে রিচ করতে পারবে না। ঠিক আছে? কিন্তু অল্টারনেটিভ পাথে যেন তারা অন্যান্যরা যেন তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, এই ব্যবস্থাটা যদি থাকে তাহলে ভালো হয়। আচ্ছা, তাহলে এখানে নন স্টপ অ্যাক্টিভ রাউটিং এর কাজটা কি? নন স্টপ অ্যাক্টিভ রাউটিং এর যেটা করবে সেটা হচ্ছে, আপনার ধরেন নেটওয়ার্কে ৪ টা রাউটার আছে। একটা রাউটারে আপনি রাউটিং প্রোটোকলের কাজ করতেছেন বা রিস্টার্ট করতেছেন। ওই রাউটারটা আপনার পরবর্তী রাউটারকে জানাই দিবে, ভাই আমি কিন্তু রিস্টার্ট নিব। মানে অপরজনকে জানাই দিল, ভাই আমি কিন্তু রিস্টার্ট নিব, তোমরা একটু দেখো, আমি একটু পরে আসতেছি। মানে হচ্ছে নিজের কাজটা অন্যকে একটু দায়িত্ব দিয়ে নিজে একটু ধরেন হচ্ছে রিফ্রেশ হয়ে তারপরে আবার ওই কাজে আবার মনোনিবেশ করা। এটাকে কি বলতেছে? নন স্টপ অ্যাক্টিভ রাউটিং। তাহলে রাউটিংটা কিন্তু আপনার বন্ধ হয়ে যাচ্ছে না, বা আপনার যে প্যাকেট ফরওয়ার্ডিংটা নরমাল টপোলজি অনুযায়ী রানিং আছে, শুধু যে ডিভাইসে কাজ করতেছেন ওই ডিভাইসের যে কানেক্টেড নেটওয়ার্ক সেটাতে শুধু ইন্টারাপ্ট হচ্ছে। অল্টারনেটিভ পাথে তারা একে অপরের সাথে কমিউনিকেট করতেছে। আরেকটা হচ্ছে কি, ইউনিফাইড ইন সার্ভিস সফটওয়্যার আপগ্রেড। ইউনিফাইড ইন সার্ভিস সফটওয়্যার আপগ্রেডস, ISSU can be included in this design. ISSU টা কি জিনিস আবার? এখন আপনার মনে করেন দুইটা রাউটিং ইঞ্জিন, একটা রাউটিং ইঞ্জিন হচ্ছে আম, এখন রান করতেছে, আর আরেকটা রাউটিং ইঞ্জিন ব্যাকআপ হিসেবে আছে। আপনি সফটওয়্যার আপডেট করতে চাচ্ছেন, সফটওয়্যার আপগ্রেড করতে চাচ্ছেন দুইটা রাউটিং ইঞ্জিনে। ঠিক আছে? তো আপনি সিঙ্গেল একটা প্রসেসে দুইটা রাউটিং ইঞ্জিনের সফটওয়্যার এট এ টাইমে আপগ্রেড করতে পারবেন। এটাকে বলতেছে হচ্ছে ইউনিফাইড ইন সার্ভিস সফটওয়্যার আপগ্রেড। তো এই ছিল হচ্ছে আমাদের হাই অ্যাভেলেবিলিটি ফিচারের ভিতরে। তারপরে আমরা আবার ব্যাক করতেছি রাউটিং ইঞ্জিনে। দ্য রাউটিং ইঞ্জিন পারফর্ম থ্রি মেইন টাস্ক। তিনটা কাজ রাউটিং ইঞ্জিন করে থাকে মূলত। কি কি কাজ? মেইনটেন্স রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং টেবিল। রাউটিং টেবিল এবং ফরওয়ার্ডিং টেবিলটাকে মেইনটেইন করা বা কন্ট্রোল করা। কন্ট্রোল অ্যান্ড মনিটরস দ্য চ্যাসিস। আমাদের চ্যাসিসটাকে কন্ট্রোল এবং মনিটরিং করা হচ্ছে কাজ হচ্ছে রাউটিং ইঞ্জিনের। কারণ কোনটা রাউটিং ইঞ্জিন মাল্টিপল হইলে কোনটা প্রাইমারি হবে, কোনটা সেকেন্ডারি হবে, মানে এই ধরনের যে জিনিসগুলো আছে সবগুলো মেইনটেইন করা। ম্যানেজ দ্য প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন যেটা আছে এটাকে ম্যানেজ করাও হচ্ছে কাজ হচ্ছে রাউটিং ইঞ্জিনের কাজ। তাহলে এই তিনটা কাজ হচ্ছে রাউটিং ইঞ্জিন করে থাকে। রাউটিং ইঞ্জিনের আবারও বলতেছি তিনটা কাজ, মূলত তিনটা কাজ মানে মেইন টাস্ক হচ্ছে তিনটা। একটা হচ্ছে রাউটিং এবং ফরওয়ার্ডিং টেবিল মেইনটেইন করা, আর একটা হচ্ছে চ্যাসিস কন্ট্রোল এবং মনিটরিং করা, আর একটা হচ্ছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন ম্যানেজ করা। এই হচ্ছে আমাদের রাউটিং ইঞ্জিনের কাজ। তাহলে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের কাজ কি হবে? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন পারফর্ম টু মেইন টাস্ক। দুইটা কাজ মূলত প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন করে থাকে। আরো কাজ করে, মূলত দুইটা দুইটা কাজ হচ্ছে মেইন আর কি। একটা হচ্ছে ইউজ লেয়ার 2 and লেয়ার 3 ফরওয়ার্ডিং টেবিলস provided by routing engine to forward traffic towards its destination. তাহলে এ কি করে, লেয়ার 2 এবং লেয়ার 3 ফরওয়ার্ডিং টেবিলটাকে কে ইউজ করে? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। এটা ইউজ করে কি করে সে? সে এটা বিভিন্ন ডেস্টিনেশনের সাথে কমিউনিকেট করায় দেয়। আচ্ছা, ইমপ্লিমেন্টস ভ্যারিয়াস সার্ভিসেস সাচ অ্যাজ পলিসিং। পলিসিং মানে হচ্ছে যে কোনো একটা ইউজার আপনার কাছ থেকে 100 এমবি ব্যান্ডউইথ নিছে, তাকে 100 এমবি ব্যান্ডউইথে ক্যাপ করা বা হচ্ছে রেট লিমিট করা, এটাকে বলা হচ্ছে পলিসি। তাহলে আপনি যদি পলিসি ইমপ্লিমেন্ট করতে চান, যে এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা আমরা কোথায় পাচ্ছি? প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে। স্টেটলেস ফায়ারওয়াল ফিল্টারিং অ্যান্ড ক্লাস অফ সার্ভিস। স্টেটলেস ফায়ারওয়াল ফিল্টারিং মানে হচ্ছে আপ টু লেয়ার 4 পর্যন্ত আমরা যে ফিল্টারিং করে থাকি, যে এই ডেস্টিনেশনে এই প্রোটোকলে কমিউনিকেট করতে পারবে বা পারবে না। আর ক্লাস অফ সার্ভিস মানে হচ্ছে যে আমাদের নেটওয়ার্কে তো বিভিন্ন ধরনের ট্রাফিক থাকতে পারে। যেমন একটা ইউজারকে আপনি কানেক্ট করছেন, সে ভয়েস ট্রাফিক বা ভিডিও ট্রাফিকও ব্যবহার করে, নরমাল ইন্টারনেট ট্রাফিকও ব্যবহার করে। তাহলে ভয়েস ট্রাফিককে আমরা কি করি? প্রায়োরিটাইজ করি। তো এটাকে বলতেছে হচ্ছে ক্লাস অফ সার্ভিস। মানে পুরো একটা স্পেশাল প্যাকেটকে বা সার্ভিসকে বা অ্যাপ্লিকেশনকে প্রায়োরিটাইজ করা, এটাকে বলে হচ্ছে ক্লাস অফ সার্ভিস। তো এই জিনিসগুলো আমরা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের ভিতরে করে থাকি। আচ্ছা, এরপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে আসবো, যে আমরা কি শিখলাম। তাহলে একটু ট্রাই করেন তো, দেখেন তো আপনারা পারেন কিনা। আপনারাই উত্তর বলেন।
এক নাম্বারটা ভাইয়া, এক নাম্বার। নাম্বারটা হবে তারপর 4 নাম্বার। 1 2 3 4 4 নাম্বার। নাম্বার তাহলে আমরা পড়ি যে নিউ ফিচার্স ক্যান বি অ্যাডেড উইদাউট অ্যাফেক্টিং কারেন্ট ফাংশনালিটি। হ্যাঁ, নতুন ফিচার অ্যাড করতে পারে কারেন্ট ফাংশনালিটি। এটা হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেমের ফিচার ছিল আর কি। আচ্ছা, বা সুবিধা। জুনোস ওএস রানস অন এ মডিফাইড অ্যান্ড হার্ডেন্ড ভার্সন অফ লিনাক্স অনলি। না, hardened version of Linux only এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। Junos operating system runs on a modified and hardened version of the either FreeBSD or Linux. Linux operating system এর উপরে বেস করে Juniper operating systemটা রান করে, এটা ঠিক আছে। Junos process run in a protected memory space, ensuring that one process cannot directly interfere with another. মানে this is accurate আর কি। হ্যাঁ, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। Platform running the Junos OS use different source code base within their platform specific image. না, ডিফারেন্ট সোর্স কোড ব্যবহার করে না, সবগুলো প্ল্যাটফর্মের জন্য সিঙ্গেল সোর্স কোড যে ইমেজ ওই ইমেজ ব্যবহার করে জুনিপার অপারেটিং সিস্টেম। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এরপরে which two services are implemented by the Juniper operating system packet forwarding engine? কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন কি করে। ভাইয়া COS COS ক্লাস অফ সার্ভিস, রাইট। কিছুক্ষণ আগে আমরা পড়লাম ক্লাস অফ সার্ভিস সে মেইনটেইন করে। COS stateless less firewall filters. ফায়ারওয়াল ফিল্টার্স। গুড, থ্যাংক ইউ। এটা গেল। এরপরে আমরা আসবো হচ্ছে which component is responsible for performing protocol updates and system management? প্রোটোকল আপডেট এবং সিস্টেম ম্যানেজমেন্টের জন্য কে আছে, কে কাকে রেসপন্সিবল রাউটিং করা ইঞ্জিন। রাউটিং ইঞ্জিন। Routing engine ইঞ্জিনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা, প্রোটোকল আপডেট এবং সিস্টেম ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমরা আরেকটা ইতে আসতেছি, ট্রানজিট ট্রাফিক প্রসেসিং। ট্রানজিট ট্রাফিক মানে কিছুক্ষণ আগে আমরা বললাম, ট্রানজিট ট্রাফিক মানে হচ্ছে আমাদের দুইটা ট্রাফিক ট্রানজিট হতে পারে, একটা হচ্ছে কি ইউনিকাস্ট ট্রাফিক আর একটা হচ্ছে মাল্টিকাস্ট ট্রাফিক। তো এখানে মনে করেন মাল্টিকাস্ট ট্রাফিক দেখানো হয়েছে, আমি এখানে ইউনিকাস্ট ট্রাফিকটা ড্র করতেছি। এখানে ইউনিকাস্ট ট্রাফিক একটা ইন্টারফেস দিয়ে ইন হবে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে, আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিট ট্রাফিক। আমাদের যে সার্ভিস প্রোভাইডার গুলো আছে, আইআইজি বলি, আইএসপি বলি, সবই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জাস্ট ট্রাফিকটাকে ট্রানজিট করি। কেন? কারণ হচ্ছে আপনার যে ডাউনস্ট্রিম যে ইউজার গুলো তারা ইউজ করতেছে ফেসবুক, গুগল, হ্যাঁ, ইউটিউব, এগুলো তো সার্ভিস প্রোভাইডারের ইন্ডেক্সে ড্রপ হচ্ছে না, একবারে ইন্টারনেট ক্লাউডে চলে যাচ্ছে, গুগলের কাছে বা ফেসবুক বা ইউটিউবের কাছে গিয়ে ড্রপ হচ্ছে। ওইখান থেকে আপনার ডাউনস্ট্রিমের ইউজার গুলোকে দেখতেছে ফেসবুক। ঠিক আছে, তো এই ট্রাফিক গুলো হচ্ছে কি ট্রানজিট ট্রাফিক। এখন ট্রানজিট ট্রাফিক জুনিপার অপারেটিং সিস্টেম বা জুনিপার হার্ডওয়্যার ট্রানজিট ট্রাফিকটাকে কিভাবে প্রসেস করে? ট্রানজিট ট্রাফিকটাকে প্রসেস করে যে ট্রানজিট ট্রাফিক ইজ ফরওয়ার্ডেড থ্রু দ্য লোকাল সিস্টেম। Examples of transit traffic include unicast and multicast traffic. Transit traffic কি হতে পারে? Unicast traffic হতে পারে, multicast traffic হতে পারে। So based on forwarding table, transit traffic একটা ইন্টারফেস দিয়ে ইন হবে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে চলে যাবে। এটা রাউটিং ইঞ্জিনকে টাচ করবে না, রাউটিং ইঞ্জিনকে টাচ করবে না। যদি ইউনিকাস্ট প্যাকেট হয় একটা ইন্টারফেস দিয়ে ঢুকবে আর একটা ইন্টারফেস দিয়ে বের হয়ে যাবে। আর যদি মাল্টিকাস্ট প্যাকেট হয় একটা ইন্টারফেস দিয়ে আসবে এবং রিসিভার যদি মাল্টিপল হয় তাহলে মাল্টিপল ইন্টারফেসে সে রিসিভ করবে। যেমন আমরা বলতে পারি হচ্ছে আইপিটিপি, যে আমাদের সার্ভিস প্রোভাইডারে আমরা একটা আইপিটিপি সেট করছি এবং আমাদের সাথে কানেক্টেড যত ডাউনস্ট্রিম কাস্টমার আছে
সবাই একই সময়ে একই ধরনের জিনিস দেখতেছে। তো এটাকে বলতেছি হচ্ছে মাল্টিকাস্ট। তো এখানে ইউনিকাস্ট কি বলছে, enters one ingress port and it transmitted out exactly one egress port toward its destination, যেটা আমি বললাম। Multicast enters the transit device through a single ingress port and sent out through multiple egress ports after replication. আর মাল্টিকাস্টের ক্ষেত্রে কিছু থাকে আর কি, সোর্স আর রিসিভার আর একটা সোর্স থেকে অরিজিন হয়। মানে আমরা সিম্পলি যদি বলি যে আমি হচ্ছে সময় টিভি দেখতেছি, আর সময় টিভিতে এখন 9টার খবর হচ্ছে বা 10টার খবর হচ্ছে। তো আমি সময় টিভিতে 10টার খবর দেখতেছি, মানে সময় টিভি যারা দেখতেছে সবাই কিন্তু 10টার খবরই দেখতেছে। তারা ভিন্ন কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম দেখতেছে না, ব্যাপারটা এরকম। এটাকে বলে হচ্ছে মাল্টিকাস্ট আর কি। সিঙ্গেল সোর্স থেকে ব্রডকাস্ট করতেছে, মানে ক্রিয়েট করতেছে, একই জিনিস সবাই দেখতেছে। এক্সেপশন ট্রাফিক প্রসেসিং, ওটা গেল হচ্ছে ট্রানজিট ট্রাফিক। ট্রানজিট ট্রাফিকের ক্ষেত্রে রাউটিং ইঞ্জিনে যাচ্ছে না, প্যাকেটটা রাউটিং ইঞ্জিনে যাচ্ছে না, ফরওয়ার্ডিং বা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের বা ফরওয়ার্ডিং টেবিল অনুযায়ী ওয়ান ইন্টারফেস বা আনাদার ইন্টারফেস চলে যাচ্ছে। কিন্তু যদি এক্সেপশন ট্রাফিক হয় তাহলে রাউটার কিভাবে প্রসেস করে? So exception traffic is processed by the local system. Traffic destined for the local system is processed by the routing engine CPU. Routing engine CPU. In most cases, the packet forwarding engine processes traffic requiring the generation of internet control message protocol message such as time to live expired messages. তাহলে এখানে এক্সেপশন ট্রাফিক হচ্ছে যে প্রসেস করবে কে, এটা রাউটিং ইঞ্জিন প্রসেস করবে এবং ডিরেক্টলি এটা সিপিইউর সাথে ইনভলভ থাকবে। তো এটা হতে পারে যে আপনি রাউটারে আইসিএমপি সেন্ড করছেন আর রাউটারের আইপি ক্যাপিং করছেন, এটা কোথায় ড্রপ হবে? রাউটারে ড্রপ হবে। তো এটা তো আর ফরওয়ার্ডিং ইঞ্জিন এটাকে মেইনটেইন করবে না, সেটা রাউটিং টেবিলে দিতে পাঠায়। আরেকটা হতে পারে কি যে এক্সেপশন ট্রাফিক প্রসেসিং পার্ট 2 বলা হচ্ছে exception traffic is rate limited on the internal link to protect routing engine from the potential denial of service or DDoS attack. এখন DDoS অ্যাটাক প্রোটেকশনের জন্য সে এই যে রাউটিং ইঞ্জিন এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনের ভিতরে যে ইন্টারলিংক, যে একটা লিংক থাকে, ওই লিংকে বিল্ট ইন রেট লিমিট করে রাখে। এটা কনফিগারেবল না, হ্যাঁ, বিল্ট ইন রেট লিমিট ইউজার ডিফাইন্ড পলিসি না, এটা হচ্ছে ওই মডেল স্পেসিফিক বিল্ট ইন রেট লিমিট করে দেওয়া থাকে। কেন করে দিচ্ছে ওরা? এটা করে দেওয়ার কারণ হচ্ছে যে ওই রাউটারটাকে ডেনিয়াল অফ ডস অথবা ডিডস অ্যাটাক থেকে বিরত রাখা। যে যদি এক্সেপশন ট্রাফিক হয় তো এক্সেপশন ট্রাফিক সে কতটুকু হ্যান্ডেল করবে তার জন্য রেট লিমিট করে দেওয়া। কন্ট্রোল ট্রাফিক ইজ গিভেন প্রেফারেন্স when congestion exists, মানে কন্ট্রোল ট্রাফিকটার প্রেফারেন্সটা একটু বেশি থাকে নরমাল ট্রানজিট ট্রাফিকের তুলনায়। ইভ্যালুয়েশন অফ জুনোস সফটওয়্যার মডুলার এবং ভার্চুয়ালাইজড জুনোস অপারেটিং সিস্টেম। জুনোস অপারেটিং সিস্টেম বা জুনিপার ডিভাইসের স্টার্টিং একেবারে দেখেন এখানে, মানে ইতিহাস আর কি, এটা যে 1990 সালের দিকে শুরু হয়েছে, তারপরে 2012, 2000, এখন আছে হচ্ছে আমাদের 2022। এইভাবে জুনিপার অপারেটিং সিস্টেমের আপগ্রেডেশন কখন কোনটা অ্যাড হয়েছে আর কি। যখন জুনিপার অপারেটিং সিস্টেম নতুন আসে সেটা ছিল হচ্ছে জুনোস সিঙ্গেল সিপিইউ বেস, জুনোস অপারেটিং সিস্টেম সিঙ্গেল সিপিইউ বেস 32 বিট, এবং এটাতে ব্যবহার করা হতো লিনাক্সের ইউনিক্সের অপারেটিং সিস্টেম FreeBSD। জুনিপার অপারেটিং সিস্টেমের ব্যাকএন্ডে আসলে FreeBSD, হ্যাঁ। আর এটা হচ্ছে নরমালি আমরা কনফিগার করি CLI অথবা XML এর থ্রুতে, কম্বাইন্ড কন্ট্রোল প্ল্যান এবং প্ল্যাটফর্ম কোড। মানে কম্বাইন্ড মানে হচ্ছে একই সাথে কন্ট্রোল প্ল্যান তারপর ফরওয়ার্ডিং প্ল্যান, যেটা আলাদা বলতেছি সেটা কম্বাইন্ড ছিল কত পর্যন্ত? 1990 থেকে 2012। এরপরে যখন 2012 থেকে 2016-তে আসলো তখন এটাতে যোগ হইলো এই যে জুনোস যে অপারেটিং সিস্টেম, এখান থেকে এটা শিফট হয়ে আসলো হচ্ছে জুনোস ভিএম, এবং এটা একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের উপরে, যে FreeBSD অপারেটিং সিস্টেম যেটা আর কি, হ্যাঁ। জুনোস ভিএমটা হচ্ছে কি যে আপনার যে কোনো সার্ভারে আমার যে ভার্চুয়ালাইজেশন যে প্ল্যাটফর্ম, ধরেন এটা ভিএমআর ESXi হতে পারে, হাইপার-ভি হতে পারে, কেভিএম হতে পারে লিনাক্সের, হ্যাঁ। তো ওইখানে আপনি যে ভিএম রান করেন ওই ভিএম এর ভিতরে একটা অপারেটিং সিস্টেম হিসেবে আপনি জুনিপার সেটআপ করতে পারেন, লাইক হচ্ছে মনে করেন মাইক্রোটিকে যেটা করেন আর কি, হ্যাঁ। তো জুনোস ভিএম তারপরে এবং লিনাক্স, এই দুইটা জুনোস ভিএমটা হচ্ছে ইন্ট্রোডিউস হয় হচ্ছে 2012-র যে এই প্রোগ্রেসে আর কি, এবং এখানে মেজর চেঞ্জেস আসে মাল্টিপল সিপিইউ, এবং এটা 32 বিট থেকে 64 বিট FreeBSD ইউজ করে।
Virtualized Junos operating system over Linux, multiple SMP capability, netconf, young API, এটা হচ্ছে অটোমেশনের রেসপেক্টে যে ফিচার গুলো বা টুলস গুলো এটাতে ইনক্লুড করা হয় 2012 থেকে 2016 তে যে আপগ্রেডেশন গুলো সফটওয়্যার আপগ্রেডেশন যেগুলো আসছে। তারপরে হচ্ছে 2016 থেকে 2017 আজকে হচ্ছে 2000 আপনার হচ্ছে 22 আপগ্রেড মানে প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে আর কি। তারপরে হচ্ছে 2017 প্লাস এখানে কি কি যোগ হয়েছে? এখানে যোগ হয়েছে এপিআই, যোগ হয়েছে প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন সফটওয়্যার আলাদা হয়েছে, প্ল্যাটফর্ম সফটওয়্যার আলাদা হয়েছে লিনাক্সের উপরে বেস করে, জুনোস কন্ট্রোল প্ল্যান, ভিএম, আরপিডি, ক্লাস অফ সার্ভিস, ডিসিডি এই ধরনের আলাদা আলাদা ডায়মন্ড তৈরি হয়েছে। ঠিক আছে, সেপারেট কন্ট্রোল প্ল্যান এবং প্ল্যাটফর্ম কোড, রিচ অ্যান্ড এক্সটেন্সিভ এপিআই এগুলো সব হচ্ছে 2017 এর পরে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে। তারপরে কোনটা? তারপরে আসছে হচ্ছে যেটা আমরা দেখলাম যে এরপরে এই যে এইটার পরে ঠিক এই যে এইটা এমজিডি, আরপিডি, ক্লাস অফ সার্ভিস, ডিসিডি এগুলো সব আলাদা আলাদা ডেমন হিসেবে এখন রান করতেছে। তো এখানে বলা হচ্ছে ইভ্যালুয়েশন অফ জুনো সফটওয়্যার ডিসঅ্যাগ্রিগেটেড জুনোস অপারেটিং সিস্টেম। অ্যাগ্রিগেটেড না, প্রতিটা এখানে প্রসেস আলাদা আলাদা, এই জন্য বলতেছে ডিসঅ্যাগ্রিগেটেড। তো the NFX series device use disaggregated Junos operating system। এটা NFX হচ্ছে জুনিপারের আরেকটা ডিভাইস আর কি। Advantage of disaggregation, disaggregation এর সুবিধা কি? Removing their platform drivers and forwarding engine from the control plan image and running them in the another thread improves the control plan performance significantly. Junos's virtual machine is hardware dependent and focused on the control plan only, speeding up the innovation process. Disaggregated Junos OS architecture permits Junos OS to pin software to different processor cores. Unified in-service software upgrade. Virtualization infrastructure permit user to install third-party application tools on supported switching, routing and security platform। মানে সিম্পলি যদি সহজ করে বলি যে আমরা যখন হচ্ছে ভার্চুয়ালাইজেশনে ডিভাইসগুলোকে রাউটিং ডিভাইস, সুইচিং ডিভাইস বা সিকিউরিটি ডিভাইসগুলোকে আলাদা আলাদাভাবে ভিএমে আমরা একটা থার্ড পার্টি মানে এখানে ভিএমওয়্যার অথবা লিনাক্সের কেভিএম অথবা মাইক্রোসফটের হাইপার-ভি এটা হচ্ছে আলাদা আলাদা অপারেটিং সিস্টেম। এই আলাদা আলাদা অপারেটিং সিস্টেম আমরা এগুলোকে এজ এ ভিএম হিসেবে রান করাইতে পারি। আরেকটা যেটা বললাম যে এটার অপারেটিং সিস্টেম আমরা আপগ্রেডেশনের ফ্যাসিলিটি আছে উইদাউট ইন্টারাপ্টিং ইউজার ট্রাফিক। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ডিসঅ্যাগ্রিগেটেড জুনোস অপারেটিং সিস্টেমের ফিচার। মানে একই ডিভাইসে থাকতে হবে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আমরা হচ্ছে কন্ট্রোল প্ল্যান আলাদা থাকতে পারে, ফরওয়ার্ডিং প্ল্যান আলাদা থাকতে পারে আর কি, আলাদা হার্ডওয়্যার হতে পারে, আলাদা সফটওয়্যার দিয়ে মেকানিজম করা যাবে আর কি। এই জিনিসগুলো এখন 2018 প্লাস এটার পরে এই জিনিসগুলো ইন্ট্রোডিউস হয়েছে। ম্যানেজমেন্ট, আরপিডি এটা হচ্ছে রাউটিং ডোমেন, ডেমন, তারপরে ক্লাস অফ সার্ভিস, ডিসিডি, থার্ড পার্টি টুলস। এখানে থার্ড পার্টি টুলস আমরা কি করতে পারি? যোগ করতে পারি অপারেটিং সিস্টেমের ভিতরে। তার মানে হচ্ছে আপনার ধরেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করতেছেন, আর উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্যাট মিনস উইন্ডোজ ইনস্টল করার পরে আমরা অনেক থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করি না বিভিন্ন কাজের জন্য। ধরেন হচ্ছে আমরা ইনস্টল করতেছি, যেমন হচ্ছে আপনাদের ক্লাস নিচ্ছে হচ্ছে জুম দিয়ে। এই জুম কি মাইক্রোসফট বানাইছে? এই জুম তো মাইক্রোসফট বানায়নি, তাই না? মাইক্রোসফট বানাইছে হচ্ছে টিম। আমরা তো টিম দিয়ে ক্লাস নিচ্ছি না। এটা হচ্ছে জুমটা হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার যেটা হচ্ছে উইন্ডোজ এর উপরে আমরা ইনস্টল করে তারপরে আমরা পারপাসটা সার্ভ করতেছি। এখানে থার্ড পার্টি সফটওয়্যার আমরা ইনস্টল জুনিপার অপারেটিং সিস্টেমের ভিতরে ইনস্টল করে চালাইতে পারবো। ম্যাচ ট্রাফিক ইজ ট্রাফিক টাইপ উইথ এ ডেসক্রিপশন হাউ ইট ইজ প্রসেস। ও যে জিনিসগুলো আমরা পড়লাম, ট্রানজিট ট্রাফিক কিভাবে প্রসেস করা হয়, এক্সেপশন ট্রাফিক কিভাবে প্রসেস করে, হ্যাঁ, প্রোটোকল এন্ড ম্যানেজমেন্ট ট্রাফিক এটা দরকার নাই খুব একটা। হোয়াট ইজ রিকোয়ার্ড ফর এ জুনোস অপারেটিং সিস্টেম ডিভাইস সাকসেসফুলি ফরওয়ার্ড ট্রানজিট ট্রাফিক টু ইটস ডেস্টিনেশন। এগুলো প্রশ্ন উত্তর একটু দেখে নিই। এরপরে ওয়েলকাম টু দ্য মডিউল জুনিপার হার্ডওয়্যার প্রোডাক্টস ওভারভিউ। জুনিপার হার্ডওয়্যার সম্পর্কে আমরা একটু জানবো আর কি। হ্যাঁ, কারণ জুনিপার হার্ডওয়্যারটা আমরা তাদের একবারে ওয়েবসাইট থেকে দেখবো। জুনিপার কি ধরনের হার্ডওয়্যার দেয় আছে আমাদেরকে প্রডিউস করে বা দেয়। রোড 1 2 3 CLI এগুলো আমরা দেখাবো কোনটা কি কেন করতেছি। রান শো সিস্টেম প্রসেস আমরা
কি দেখছিলাম, এক্সটেন্সিভ। প্রতিটা প্রসেস আলাদা আলাদা ভাবে দেখানো হচ্ছে। এখানে দেখেন যে আমরা বই যেটা মানে স্লাইডে যেটা দেখলাম যে এসএনএমপিডি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসিডি, পিএফইডি, এবং কে কতটুকু সিপিইউ ইউজ করতেছে, কতটুকু ফাইল সাইজ বা মেমোরি ইউজ করতেছে, হ্যাঁ, সব ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা, লাইক লিনাক্স আর কি। হ্যাঁ, এইটা এবার আমরা আসবো হচ্ছে জুনিপার ওয়েবসাইট। জুনিপার প্রোডাক্ট সম্পর্কে ধারণা আমরা এখান থেকে নিব। প্রোডাক্টস অ্যান্ড সলিউশন। প্রোডাক্টস অ্যান্ড সলিউশনে কি কি ইয়ে আছে, সার্ভিস প্রোভাইডার আছে, ক্লাউড আছে, সিকিউরিটি আছে। যদি প্রোডাক্ট সার্চ করতে চাই লাইক সার্ভিস প্রোভাইডার যদি যাই, তাহলে এখানে আমার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। সার্ভিস প্রোভাইডার সিকিউরিটি আছে, অটোমেশন আছে, ম্যানেজ সার্ভিস আছে। আমরা সিম্পলি প্রোডাক্টে চলে যাই। বুঝি নাই আপনার প্রশ্নটা, একটু বলবেন? হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? হুম ভাই এই ভিএম তো মোটামুটি অনেক ধরনের ডিভাইসেরই থাকে, ধরেন রাউটিং এর জন্য থাকে, ফায়ারওয়ালিং এর জন্য থাকে। হুম হুম এখন কথা হলো কি যে আমার যখন একটা এনভায়রনমেন্ট আছে, ধরেন আমার আমি আমার এনভায়রনমেন্ট আছে, সেখানে আমি চাইলে ওখানে আমার রাউটিং এর যে গেমটা আছে সেখানে আমি রান করতে পারি, অথবা হুম ফায়ারওয়াল আছে, ফায়ারওয়ালটা আমি করতে পারি। হুম হুম তাহলে এখন জুনিপার কি করছে, জুনিপার একই সাথে অ্যাপ্লায়েন্স সেল করতেছে, আবার একই সাথে হুম যাদের প্রয়োজন আছে তাদের কাছে ভিএমও দিচ্ছে। হুম তো অন প্রেম কিন্তু আমি চাইলে অ্যাপ্লায়েন্স নিতে পারতেছি, আমি ভিএমও নিতে পারতেছি। হুম ইট ডিফারেন্স, হ্যাঁ, হুম অথবা আমি ভিএম এ কস্ট ইফেক্টিভ। হুম। বেসিক্যালি এখন এখানে কি হার্ডওয়্যার লেভেলে কোনো আলাদা কিছু পাওয়া যায়, বা এখানে ভিএমএ জুনিপার যে ডিভাইস সার্ভার গুলো রান ই করে করে? আর কি, হ্যাঁ, জুনিপার যে ডিভাইসটাই করে লাইক হচ্ছে সুইচিং যদি বলি আর কি। তো সুইচিং ডিভাইস যখন তৈরি করে, সুইচিং হচ্ছে ডিফল্ট আর কি। হ্যাঁ, রাউটিং ডিভাইস যেটা তৈরি করে সেটা হচ্ছে রাউটিং ডিফল্ট, যেটা সিকিউরিটি ডিভাইস তৈরি করে সেটা হচ্ছে সিকিউরিটি ডিফল্ট। লাইক যদি আমি সিকিউরিটি ডিভাইসের কথা বলি, সিকিউরিটি ডিভাইসে ওখানে বলা হয় হচ্ছে কোডিংটা বা ক্যারেক্টারটা এরকম এস আর এক্স। এস মিনস হচ্ছে সিকিউরিটি, আর মিনস হচ্ছে রাউটিং, আর এক্স মিনস হচ্ছে সুইচিং। মানে ৩ টা কাজই আপনি একটা বক্সের ভিতরে করতে পারবেন। বুঝছেন? এই নামের ভিতরেই কিন্তু মানে অর্থ আছে। আবার জি যদি ভাই। হচ্ছে রাউটিং ডিভাইসের কথা বলি, মনে করেন এমএক্স। এম হচ্ছে এমএক্স মিনস হচ্ছে কি? যে আপনি ডিফল্ট এখানে রাউটিং করতে পারবেন। ডিফল্ট রাউটিং করতে পারবেন। এক্স মিনস হচ্ছে সুইচিং। আপনি এই ডিভাইসটাকে সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু সিকিউরিটি ডিভাইস হিসেবে ব্যবহার করতে হইলে আপনাকে কি করতে হবে? সফটওয়্যার আপডেট করতে হবে। বুঝা গেছে? সেটা বুঝতে পেরেছি। এখন কথা হলো কি হার্ডওয়্যার লেভেল এবং ভিএম লেভেল, সার্ভিস ভিএম লেভেল। লেভেলে কোনো না, প্রবলেম না, হয় না? না, সার্ভিস লেভেলের কোনো কাহিনী নাই আরকি। আপনি যদি হার্ডওয়্যারটা যে রিসোর্স নিয়ে রান করতেছে, আপনার হচ্ছে ভিএম এ সিমিলার রিসোর্স যদি মেইনটেইন করে যদি আপনি হচ্ছে আ লোড দেন, তো সিমিলারলি রান করবে। কোনো কমপ্লেক্সিটি নাই। জি ভাই। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, আমরা এখানে আসলাম যে প্রোডাক্টের হচ্ছে এই প্রোডাক্টের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। যেমন আছে হচ্ছে ফায়ারওয়াল আছে, রাউটারস আছে, হ্যাঁ? সুইচেস আছে। আমরা ১ম এ রাউটারস এ গেলাম। এই হচ্ছে রাউটারস। এখানে একটা রাউটারের কথা বলা হচ্ছে হাউ টু বাই, কিভাবে রাউটার কিনবেন। আমরা এখন আপাতত কিনতে চাচ্ছি না, আমরা একটু পরিচিতি জানতে চাচ্ছি। প্রোডাক্ট ফ্যামিলি, রাউটার যেগুলো জেনিফার করে প্রডিউস করে, কি কি সিরিজ বা কি কি ফ্যামিলিতে প্রোডাক্ট ফ্যামিলি আছে। এমএক্স সিরিজ সবচেয়ে পপুলার প্রোডাক্ট ফ্যামিলি। এটা হচ্ছে পিটিএক্স সিরিজ, তারপরে হচ্ছে এটা হচ্ছে এসসিএক্স সিরিজ, সিটিপি সিরিজ প্ল্যাটফর্ম, JRR 200 রাউট রিফ্লেক্টর অ্যাপ্লায়েন্স, রাউট রিফ্লেক্টর হিসেবে ব্যবহার করা হয়। জুনিপার সেশন স্মার্ট রাউটার, এসআরএক্স সিরিজ গেটওয়ে,
প্যাকেট অপটিক্যাল ট্রান্সপোর্ট। তো আমরা এখন আপাতত আমাদের ল্যাবে যেটা দেখতেছি সেটা হচ্ছে কি ভিএমএক্স এমএক্স এমএক্স সিরিজ এমএক্স, কিন্তু এটা হচ্ছে ভিএমএক্স। তাহলে আমরা চলে যাই এমএক্স সিরিজে। এমএক্স সিরিজ ইউনিভার্সাল রাউটিং প্ল্যাটফর্মস। এখানে কি কি আছে এমএক্স সিরিজের ক্ষেত্রে? এইটা হচ্ছে আপনাদের এই যে এমএক্স সিরিজের ডিভাইস। এটা হচ্ছে একটা মডেল পাচ্ছি এমএক্স 10004, 10008, 10016। তো এটার ফিচার সম্পর্কে যদি আমরা একটা ফিচার আমরা পড়ি, যে এটা ইউনিভার্সাল রাউটিং প্ল্যাটফর্মস ডেলিভার unprecedented scale of service provider and cloud operator enabling advanced business and residential multi-service edge services with a cloud optimized form factor। অনেক কিছু বলার পরে ডেলিভারিং আপ টু 76.8 Tbps of system capacity, 76.8 Tbps। আচ্ছা, তারপরে হচ্ছে 4, 8 and 16 slots chassis supporting dense 100G, মানে এখানে এই রাউটার গুলোতে আপনি 100G পাবেন, মানে 100G পোর্ট, 400G পোর্ট, হ্যাঁ। and in the future 800G ইন্টারফেস পাওয়া যাবে এই প্ল্যাটফর্মে। 800G মানে পার সেকেন্ডে 800 GB। দিস ক্যারিয়ার গ্রেড প্ল্যাটফর্মস হ্যাভ এক্সটেন্সিভ অটোমেশন ক্যাপাবিলিটিস। এটা হচ্ছে জুনিপারের একটা মডেল। জুনিপার মডেলের এখানে একটা মিনিমাম একটা বিবরণ আর কি। আপ টু 76.8 Tbps ক্যাপাসিটি, 4.8 4, 8 এবং 16টা স্লট থাকতে পারে। এবং ইন্টারফেস যেটা বলছে 100G এবং 400G অ্যাভেলেবল এখন। 800GB রেডি আছে আর কি। রিস্ক মাল্টি সার্ভিসেস টাইমিং আছে। এখন পর্যন্ত এটাকে আমরা দেখতেছি হাইস্ট মডেল হিসেবে। এরপরে আসি হচ্ছে এটা 76.8 Tbps আর এটার হচ্ছে 4.8। এবার একবারে নিচের দিকে যদি চলে আসি, একবারে লোয়ার মডেল MX150, MX104, হ্যাঁ, এটা হচ্ছে যে ভিএমএক্স ভার্চুয়াল রাউটিং। তাহলে আমরা MX104 আমাদের এই সেটা আপাতত এটা হচ্ছে লোয়েস্ট। এটাতে কি বলতেছে যে এটা হচ্ছে 80 Gbps ক্যাপাসিটি, 4 MIC স্লট মানে লাইন কার্ড আর কি, ডিপ টেলিমেট্রি, রেস মাল্টি সার্ভিস এসপিসি, এবং ডিভাইস হচ্ছে যে এইটা MX150। এটা হচ্ছে 150 হচ্ছে 10G ইন্টারফেস আছে, ফুল সার্ভিস সুইট, নেট, ফায়ারওয়াল, আইপিএস, হ্যাঁ, এগুলো সব ফিচার হচ্ছে এটার ভিতরে পাবেন MX150 এর ভিতরে। 20 Gbps ক্যাপাসিটি। তারপরে MX240, MX204, যেমন 204 হচ্ছে 400 Gbps ক্যাপাসিটি, 1U মানে 1U জায়গা নেয়, মানে এটা হচ্ছে একটু স্মার্ট আর কি। এটাতে এটা একটু মানে একটু বড় ছোট একটা ডিভাইস, 400 Gbps ক্যাপাসিটি, এবং এখানে 100G, 40G, 10G সব ইন্টারফেস কম্বিনেশন আছে। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে জুনিপারের রাউটিং ডিভাইসের পরিচিতি। আমরা এমএক্স ডিভাইসের পরিচিতি দেখলাম। এরপরে আসবো হচ্ছে সুইচিং ডিভাইস, প্রোডাক্ট সুইচেস। এই যে হচ্ছে জুনিপারের সুইচ EX সিরিজ আর হচ্ছে QFX সিরিজ সুইচ। এই দুইটা সিরিজ জুনিপার তৈরি করে সুইচিং ফাংশনালিটির জন্য। এটা হচ্ছে কি EX সিরিজ সুইচ আর হচ্ছে QFX। তাহলে আমরা EX সিরিজ এবং QFX যে কোনো একটাতে যাই, যে দেখি। EX সিরিজ এটা হচ্ছে স্টার্টিং EX4400 মাল্টি গিগাবিট, PoE আছে, নন PoE, এগুলো তো বুঝেন আপনারা আর কি। তো এখানে কি EX4400 মাল্টি গিগাবিট ইথারনেট সুইচ ইজ অ্যান AI পাওয়ার ক্লাউড রেডি অ্যাক্সেস সুইচিং প্ল্যাটফর্ম। তার মানে এটা হচ্ছে ডিফল্ট সুইচিং
থাকবে এবং সবগুলো ডিভাইস হচ্ছে এখানে সুইচিং ডিভাইস যেগুলো সবগুলো হচ্ছে লেয়ার 3 সবগুলো ফিচার আপনি পাবেন এখানে। লেয়ার 2 হিসেবেও এটাকে আপনি রান করাতে পারবেন। হ্যাঁ, একবারে লাস্ট নিচের দিকে যদি চলে আসি, EX4600 4600 এই মডেলটা, এখানে আমরা কি দেখতেছি যে 24x1, তার মানে হচ্ছে 24টা হচ্ছে 10G, 4টা হচ্ছে 40G 1U এবং ম্যাক্সেক হচ্ছে 400 জিবিপিএস নিয়ার এনক্রিপশন, সুইচিং ক্যাপাসিটি হচ্ছে 720 জিবিপিএস। মানে এইগুলো কেন আপনাদের বলতেছি, কারণ আপনি যখন ডিভাইস পারচেজ করবেন অথবা কেউ আপনাকে বলবে যে আমি একটা জুনিপার রাউটার কিনতে চাই, কোনটা কিনবো একটু বলেন তো, আপনাকে বলবে হয়তো বা আমি একটা জুনিপার সুইচ কিনতে চাই, কোনটা কিনবো একটু আমাকে সাজেশন দেন তো। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার কতটুকু ট্রাফিক হ্যান্ডেল করবেন এই ডিভাইস দিয়ে, ওটার উপরে ডিপেন্ড করে এই মডেলগুলো সিলেক্ট করে দিবেন। এই জন্য আমি এটা দেখাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে তার যদি পোর্ট ক্যাপাসিটির কোনো ব্যাপার থাকে যে আপনার 10G হইলেই হবে না 40G থাকতে হবে না 100G থাকতে হবে, ঠিক আছে? যেমন এটাতে দেখেন 4650 তে 48টা 10G অথবা 25G এবং 8টা 40G বা 100G আছে। যদি তার 100G প্রয়োজন হয় তাহলে এই মডেল সিলেক্ট করলে তো হবে না, তাহলে এই মডেলটা সিলেক্ট করে দিতে হবে তাকে। এই জন্য, এবং আরেকটা জিনিস যে এটাতে আপনি কি কি করতে চান, যেমন এখানে এমসি ল্যাগ আছে, তারপরে ইভিপিএন ভিএক্স ল্যান আছে। তো ওই ভদ্রলোকের যদি ভিএক্স ল্যান এর কাজ করতে হয় তাহলে এই মডেলটা সিলেক্ট করলে তো হবে না, এখানে তো ভিএক্স ল্যান সাপোর্টেড নাই, তাহলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। তো যখন আমরা প্রোডাক্ট সিলেক্ট করব তখন ওই প্রোডাক্টের ডাটা শিটটা দেখে আমরা কি কি চাই ওই অনুযায়ী প্রোডাক্টটাকে আমরা সিলেক্ট করি বিজনেস বা প্রোডাকশনের রেসপেক্টে। ওই জিনিসগুলো জাস্ট একটু বোঝানো আর কি, আপনারা যাতে করে বুঝতে পারেন কেন আমি এটা সিলেক্ট করতেছি, বা আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন আপনি এটা সিলেক্ট করতেছেন আর কি। হ্যাঁ, কিউএফএক্স সিরিজ, কিউএফএক্স সিরিজে কি কি আছে, যেমন হচ্ছে কিউএফএক্স 5700, এখানে হচ্ছে 32টা 40G আছে, ঠিক আছে? 64টা হচ্ছে 200G আছে, 128টা হচ্ছে 100G আছে। তো এখন ডিপেন্ড করবে আপনি কোনটা নিবেন আর কি। এখন একবারে লোয়ার মডেলে যদি চলে আসি, এই যে QFX 5100, এখানে কয়টা আছে, 6টা 40G আছে। তারপরে হচ্ছে থ্রুপুট কত, এইগুলো জিনিস এখানে ডাটা শিটে দেওয়া থাকে। এখন ডাটা শিট দেখে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করবেন। এই জন্য প্রোডাক্টের পরিচিতিটা দরকার ছিল, এই জন্য প্রোডাক্টের পরিচিতিটা আমরা এই করলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে সুইচিং ডিভাইস গেল, সুইচিং ডিভাইস, তারপরে ওয়্যারলেস, এগুলো অনেক আছে, এসডিএন, এগুলো আমরা এখন আপাতত যাব না। রাউটিং দেখলাম, রাউটিং ডিভাইস দেখলাম, সুইচিং ডিভাইস দেখলাম, এখন সিকিউরিটি ডিভাইস দেখব। অন্যান্যগুলো আপনারা ওয়েব পেজ থেকে একটু দেখে নেবেন কষ্ট করে আর কি। হ্যাঁ, সিকিউরিটি ডিভাইস হচ্ছে জুনিপার প্রোভাইড করে হচ্ছে এসআরএক্স যে ডিভাইসগুলো, মূলত এই ডিভাইসগুলোই সিকিউরিটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, জিরো ট্রাস্ট, ডাটা সেন্টার সিকিউরিটি, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, প্রিভেনশন, ডিভাইসের পরিচিতি, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল সার্ভিসেস, সিকিউরিটি ফিচার। আমরা প্রোডাক্ট দেখতে যাচ্ছি, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এই যে এসআরএক্স সিরিজ গেটওয়েস, বিএসআরএক্স, এসআরএক্স সিরিজ সার্ভিসেস গেটওয়েস, এটা সিকিউরিটি ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়। যেমন এটা ভিএসআরএক্স আছে, সিএসআরএক্স আছে, তারপর এগুলো নরমাল হার্ডওয়্যার, এসআরএক্স 1500, এসআরএক্স 4100। তো এখন আপনি কোনটা ব্যবহার করবেন, এখানে পোর্টের ব্যাপার আছে, তারপরে হচ্ছে থ্রুপুটের ব্যাপার আছে এখানে, তারপরে এই ডাটা শিটে ভিপিএন বা সেটা ভিপিএন করতে পারবে কিনা, বা আপনি হচ্ছে আইপিএস চাচ্ছেন, আইপিএস এখানে সাপোর্ট করবে কিনা, এগুলোর উপরে বেস করে ডাটা শিট অ্যানালাইসিস করে আপনি হচ্ছে প্রোডাক্ট সিলেক্ট করবেন যে কোন ডিভাইসটা আপনার জন্য ফিট করে আর কি, বা আপনার প্রোডাকশনের জন্য ফিট করে। তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রোডাক্ট ওভারভিউ জুনিপার ডিভাইসের।
আপনাদের কাজ থাকবে হচ্ছে এই ওয়েবসাইটটা ভিজিট করা এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে জানা আর কি। যে আপনি বললেন যে আমি জুনিপার ট্রেনিং করছি, আপনাকে বলা হলো ঠিক আছে তাহলে তুমি একটা কাজ বলো, জুনিপারের রাউটারের একটা মডেল নাম্বার বলো। আপনি পারলেন না, তাহলে এটা কিন্তু লজ্জাজনক। ঠিক আছে? এটা লজ্জাজনক, আপনি একটা মডেল নাম্বার বলতে পারছেন না। এই জন্য ওয়েবসাইট থেকে ডিভাইসের মোটামুটি একটা পরিচিতি, মনে করেন সিকিউরিটি ডিভাইসের একটা মনে রাখলেন, রাউটিং ডিভাইসের একটা মনে রাখলেন, সুইচিং ডিভাইসের একটা মনে রাখলেন। তাহলে ও বুঝবে যে না আসলে জুনিপারের সম্পর্কে কিছু না হলে কিছু জানিস। হুম। তো এই ছিল হচ্ছে, আমরা দেখাই এই রাউটারটা প্রথমে কি করব, আমরা স্টার্ট করব। এই স্টার্ট করার অর্থটা কি, আমরা এটা সফটওয়্যারে স্টার্ট করতেছি, কিন্তু আমরা যখন বাজার থেকে রাউটারটা নিয়ে আসবো তখন কি করব, পাওয়ার অন করব। মানে এখানে আমি স্টার্ট হিসেবে দেখাচ্ছি, বাট আমি যখন হার্ডওয়্যারটা আমার নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আমার অফিসে যখন নিয়ে আসবো তখন কি করব, ডিভাইসটা প্রথমে পাওয়ার এনশিওর করব। সেটা মাল্টিপল পাওয়ার হতে পারে অথবা সিঙ্গেল পাওয়ার হতে পারে, অথবা দুইয়ের অধিক পাওয়ার ইউনিট থাকতে পারে, চারটা থাকতে পারে। একটা রাউটারের ভিতরে চারটা পাওয়ার ইউনিট। আপনার ল্যাব গুলো কি ইভে করা হবে? হ্যাঁ, ইবে সব ল্যাব হচ্ছে ইবে। আচ্ছা, আমরা কি জিএনএস3 তেও করতে পারি এটা? আপনারা জেএনএস3 তে করতে পারেন, আমার কোনো ইয়া নাই, বাধা নাই। এই কোর্সের জন্য যদি আপনি জেএনএস3 তেও করেন তাতে করে কোনো প্রবলেম নাই। হ্যাঁ, তো আমরা ওই যে এমপিএলএস যখন করাই তখন জেএনএস3 তে কিছু কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়। এই জন্য জেএনএস3 টা আমি ব্যবহার করি না। হ্যাঁ, আপনারা চাইলে করতে পারেন, সমস্যা নেই। এই কোর্সের জন্য সমস্যা হবে না। কিন্তু যখন আপনি ওই অ্যাডভান্স এমপিএলএস এগুলো যখন করবেন, টেস্ট করবেন, তখন আপনি প্রবলেমে পড়বেন আর কি। হ্যাঁ, কিছু আচ্ছা, ঠিক কিছু আছে। জিনিস সাপোর্টেড না আর কি। এই জন্য বলতেছি আপনি যদি বেটার এই ইবে করাটাই ভালো হবে। ঠিক আছে ভাই। আচ্ছা, স্টার্ট করলেন, এরপরে হচ্ছে আপনি আপনার যে সিএলআই কনফিগারেশনের জন্য যে সফটওয়্যার টুলস, আমি এখানে সিকিউর সিআরটিটাকে ইবের সাথে ইন্টিগ্রেট করে রাখছি। তো এই হচ্ছে আপনার প্রথমে এই ডিভাইসটা কি হবে, পাওয়ার অন হবে। পাওয়ার অন মিন্স হচ্ছে কি, পাওয়ার অন সেলফ টেস্ট আগে, পোস্ট যেটাকে বলে আর কি। হ্যাঁ, যেসব কিছু আপনি বেল ভাই, ওএস ভার্সন আপডেটের কোনো দরকার আছে কি? ওএস ভার্সন, হ্যাঁ, আমার MX204 এ তখন 20 মেবি ভার্সন 20 চলতেছে, এটা আপডেট করার কোনো দরকার আছে? না 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 দরকার নাই, 20 তো আপ টু ডেট আর কি। এখন 20 পরে আসছে হচ্ছে 21, রিসেন্ট আসছে, 21ও আসছে হচ্ছে রিসেন্ট। আপনার আপডেট করার দরকার নাই। ঠিক আছে। এটা আপনার মোর আপডেট আছে, সমস্যা নেই। আমরা অনেকগুলোতে আগে যেগুলো ডিভাইস আছে ওগুলো তো 14-15 দিয়ে চালাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে হচ্ছে আপনার এই ডিভাইস বোটের পরে আর কি, এখানে আপনার ডিভাইসে ডিফল্ট ইউজার আইডি হচ্ছে রুট। ডিভাইসটা যখন আপনি পাওয়ার অন করবেন, পাওয়ার অন করতে পাওয়ার অন যখন হবে তখন হচ্ছে ডিভাইসের যে কনসোল পোর্ট থাকবে, ওই কনসোল পোর্টে আপনি হচ্ছে কনসোল কেবল কানেক্ট করবেন। পিসিতে মনে করেন কনসোল কেবল কানেক্ট করছেন, কানেক্ট করে এরকম একটা লগইন প্রম্পট আসবে। তো ডিফল্ট হচ্ছে ডিভাইসের ইউজার আইডি হচ্ছে রুট এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। ঠিক আছে? ডিফল্ট হচ্ছে ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। আমি ইন্টারনেট দিয়ে যদি নিচে আসি তাহলে প্রথমত এই অবস্থায় দেখাবে root@vmx-1, বা এখানে কিছু নাও থাকতে পারে, শুধু থাকতে পারে রুট তারপরে পার্সেন্টেজ। ঠিক আছে? কোনো হোস্ট নেম ডিফল্ট থাকে না, সাধারণত থাকে না আর কি। রুট হচ্ছে প্রথমের অংশটুকু হচ্ছে ইউজার, যে প্রথমে যে অংশটুকু দেখাবে এটা হচ্ছে ইউজার, এই ডিভাইসের হোস্ট নেম, এই ডিভাইসের হোস্ট নেম, তারপরে এটা পার্সেন্টেজ। তার মানে হচ্ছে আপনি ডিভাইসে এখন লগ ইন, কিন্তু ডিভাইসের একটা নির্দিষ্ট একটা মোডে লগ ইন। ঠিক আছে? যেমন সিসকোতে আমরা 3টা মোডে লগ ইন করতে পারি, একটা ইউজার মোড, একটা হচ্ছে প্রিভিলেজ মোড, আর একটা হচ্ছে কনফিগারেশন মোড। তো এটা হচ্ছে আমরা ইউজার মোডে বা সিএলআই মোডে আছি, ইউজার মোডে আছি। এখানে কোনো কনফিগারেশন আমরা প্লেস করতে পারবো না। আমরা অপারেশনাল মোডে যদি যেতে চাই
তাহলে প্লেস করবো হচ্ছে CLI। তাহলে এইবার আমরা আসলাম হচ্ছে অপারেশনাল মোডে। এটা মিন করবে কি ইজ গ্রেটার দ্যান, তার মানে হচ্ছে অপারেশনাল মোডে আমরা আসছি। এরপরে আমরা কনফিগারেশন মোডে যদি যেতে চাই, কনফিগার, কারণ কনফিগারের পরে কি আছে, আমি যদি কনফিগার দিয়ে এন্টার দিই তাও কনফিগারেশন মোডে যাবে। আবার যদি আপনি হেল্প নিতে চান, যেমন আমি কনফিগার পুরোটা লিখবো না, CON তারপরে ট্যাব দিলাম, কনফিগারটা পুরোটা চলে আসলো। তার মানে হচ্ছে আপনাকে ট্যাব দিয়ে আপনার পুরো কমান্ড কিওয়ার্ডটা লিখতে হবে না, প্রথমে একটা দুইটা ক্যারেক্টার লিখে ট্যাব দিলে আপনার চলে আসবে। অথবা আপনি হেল্প নিতে পারেন, সিসকোর মতো আর কি, হেল্প নিতে পারেন, কোর্সির মার্ক হেল্প নিলে আপনাকে দেখাবে যে কনফিগার, তারপরে এখানে চারটা জিনিস আছে, বেস, ডাইনামিক, এক্সক্লুসিভ, প্রাইভেট। আমি কিছুই দিলাম না, জাস্ট কনফিগারের পরে এন্টার দিলাম। তারপর এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে কি হ্যাশ, তার মানে হচ্ছে আমি কনফিগারেশন মোডে। তাহলে এটা হচ্ছে এই পার্সেন্টেজ যেটা, এটা হচ্ছে আমরা জুনিপার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বলি হচ্ছে শেল প্রম্পট। শেল প্রম্পট মানে আমরা যদি কোনো স্ক্রিপ্টিং করতে চাই, নর্মাল লিনাক্স অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে যে স্ক্রিপ্টিং গুলো আমরা করি ডিফারেন্ট ডিরেক্টরিতে বা ডিফারেন্ট ক্রন জব যে চালাই, এই ধরনের কোনো কিছু যদি করতে চাই তাহলে আমরা এখান থেকে করব। এটাকে বলে হচ্ছে শেল প্রম্পট। পার্সেন্টেজ মিনস হচ্ছে শেল প্রম্পট। ইজ গ্রেটার দেন মিনস হচ্ছে এটা অপারেশনাল মোড জুনিপারের ক্ষেত্রে। আর হ্যাশ মিনস হচ্ছে এটা আমি হচ্ছে কনফিগারেশন মোডে আছি। এই হচ্ছে আমাদের তিনটা মোড। এবং তিনটা মোড থেকে আমরা সুইচ ওভার করব কি করে, যে আমরা শেল প্রম্পট থেকে যদি অপারেশনাল মোডে যেতে চাই তাহলে আমরা প্রেস করব হচ্ছে CLI। যদি অপারেশনাল মোড থেকে আমরা কনফিগারেশন মোডে যেতে চাই তাহলে আমরা প্লেস করব হচ্ছে কনফিগার। ঠিক আছে। আবার যদি আমরা ব্যাক করতে চাই তাহলে এক্সিট। তাহলে কনফিগারেশন মোড থেকে আমি চলে আসলাম অপারেশনাল মোডে। তারপরে আবার যদি এক্সিট দেই তাহলে আমি অপারেশনাল মোড থেকে চলে আসলাম হচ্ছে শেল প্রম্পটে বা শেল মোডে আর কি। আবার এখান থেকে আবার পুনরায় যদি এতে যেতে চাই CLI, তারপরে আরেকভাবে কনফিগারেশন মোডে যেতে পারি এডিট। আমি যদি এডিটও দেই তাহলেও আমার এখানে এটা চলে আসবে কনফিগারেশন মোডে। একটা মোড থেকে আরেকটা মোডে আমরা কি করতে পারি, সুইচ ওভার করতে পারি, তাই না? এখন আমি যদি দেখতে চাই এখানে শো, মানে দেখার জন্য হচ্ছে কি শো, আমি দেখতে চাই এখানে কি কি আছে, শো, তারপরে আমি এন্টার দিলাম, শো, তারপরে আমি কি করলাম এন্টার দিলাম। তাহলে এখানে আমি পুরোটা দেখতে পাচ্ছি, হ্যাঁ পুরোটা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে, মানে কি কি অলরেডি কনফিগার্ড আছে। যখন আমরা বাজার থেকে ডিভাইসটা নিয়ে আসবেন তখন এই যে হোস্ট নেম, হ্যাঁ তারপরে হচ্ছে রুট অথেন্টিকেশন, এগুলো থাকবে না, এগুলো তো কিছুই থাকবে না, হ্যাঁ। তাহলে আমরা এটাকে, তো এটা করতে পারি শো, তারপরে হচ্ছে ডিসপ্লে সেট। ডিসপ্লে সেট মানে হচ্ছে যে আমরা কনফিগারেশন এটা যেটা দেখতেছি এটাকে বলা হচ্ছে টেক্সট মোড, এটাকে বলা হচ্ছে টেক্সট মোড, টেক্সট মোড কনফিগারেশন। আর এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেট মোড কনফিগারেশন। মানে এইভাবে আমরা কমান্ডটা কি করি, এইভাবে আমরা কমান্ডটা জাস্ট কপি করে পেস্ট করে দিই, ঠিক আছে। যেমন আপনার এখানে এই যে লজিক্যাল রাউটার ক্রিয়েট করা থাকবে না, তাহলে এটা ডিলিট করে দেন। লজিক্যাল রাউটার 1, তারপরে লজিক্যাল রাউটার 2, এগুলো থাকবে না। সিসলগের বেসিক জিনিসগুলো থাকবে। তারপরে হচ্ছে কোনো ইউজার ক্রিয়েট করা থাকবে না, ঠিক আছে। কোনো ইউজার ক্রিয়েট করা থাকবে না, আপনারা তাহলে ইউজারটা ডিলিট করে দেন। পরে আমরা শিখবো এগুলো আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে হোস্ট নেম VMX-1, মানে যদি আপনি ডিভাইসে হোস্ট নেম সেট করতে চান, ঠিক আছে। সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে হোস্টের নাম VMX-1, VMX-1। আপনি যদি এইভাবে সেট সিস্টেম হোস্ট নেম, আমি হচ্ছে এখানে দেখতেছি VMX-1 আর এখানে দেখতেছি VMX-1, আমি এখন চেঞ্জ করে দিচ্ছি VMX-1, দেন কমিট, দেখবো যে চেঞ্জ হয়ে গেছে। VMX-1 ছিল, এখন হয়ে গেল হচ্ছে VMX-1। এটা কোন ইউজার, রুট ইউজার, রুট ইউজারের ক্ষেত্রে। তারপরে রুট ইউজারের ক্ষেত্রে প্রথম কাজ যেটা হবে আমাদের, রুট ইউজারের ক্ষেত্রে আপনার ডিভাইসে এই লাইনটা থাকবে না আর কি, হ্যাঁ। এই যে রুট অথেন্টিকেশন, এই লাইনটা থাকবে না, আমি একটু ডিলিট করে দিচ্ছি তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে। কমিট এইরকম থাকবে আর কি। এই যে রুট অথেন্টিকেশন সেট করা থাকবে না, ডিফল্ট ইউজার আইডি থাকবে হচ্ছে, রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। কমিট মানে হচ্ছে ডিভাইসের কনফিগারেশন সেভ করা। আমরা যেমন সিসকোতে ডিভাইসের কনফিগারেশন সেভ করি, কিভাবে সেভ করি, কপি রানিং কনফিগ টু স্টার্টআপ কনফিগ,
অথবা কি করতে পারি রাইট, তাই না? বিভিন্ন ইয়ার ক্ষেত্রে বিভিন্ন রকম। আবার সিসকোর যে iOS XR যে ডিভাইস গুলো আছে এখানে আবার হচ্ছে আমরা কমিট দেই, রাইট অথবা কপি স্টার্ট রানিং কনফিগ টু স্টার্ট কনফিগ দেই না, ঠিক আছে? তো এখানে জুনিপার কমিট ব্যবহার করে ডিভাইসের কনফিগারেশন সেভ করার জন্য, ঠিক আছে? ডিভাইসের কনফিগারেশন সেভ করার জন্য। আচ্ছা, তাহলে আমাকে কমিট দিচ্ছি, আমাকে একটা এরর দিচ্ছে, বলছে যে আপনি রুট অথেন্টিকেশন সেট করেন না। তাহলে রুট অথেন্টিকেশন কিভাবে সেট করব? সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড আমরা দিলাম জুনোস 123 হ্যাশ, জুনোস 123 হ্যাশ। আপনি যে কোনো পাসওয়ার্ডই সেট করতে পারেন, আপনি প্রোডাকশনে যেটা ব্যবহার করেন বা আপনার নিজের জন্য যেটা ব্যবহার করেন ওটা সেট করতে পারেন। তাহলে শো ডিসপ্লে সেট কনফিগারেশনটা আবার যদি দেখতে চাই, আমাদের এটা হচ্ছে একেবারে মিনিমাম কনফিগারেশন, এখানে কিছুই নাই। আমাদের ইন্টারফেস এখানে দেওয়া আছে, এই ইন্টারফেসে আমাদের এখানে দরকার নাই, ইন্টারফেসে আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট em0 কমিট em0 error setting host mac filter table। তাহলে আমরা যদি শো ডিসপ্লে সেট দেই, এটা হচ্ছে আপনার একেবারে মিনিমাম কনফিগারেশন। আমাদের এখানে ওএস ভার্সন ব্যবহার করতেছি 14 আমাদের ল্যাবের ক্ষেত্রে, হ্যাঁ? তাহলে আপনাদের যেটা কাজ হবে এই ইভএনজিটা ইনস্টল করা, আবার বলতেছি আপনাদের কাজ এটা ইভএনজিটা ইনস্টল করা, একটা ভিএমএক্স ডিভাইস নেওয়া, আমি সফটওয়্যারটা আপনাদের শেয়ার করে দিব, আপনাদের ইমেল গুলো তো আছে আমার কাছে, ইমেলে জাস্ট আমি অ্যাড করে দিব, ওইখানে আপনারা একটা ড্রাইভ পাবেন, ড্রাইভ থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর ইউটিউবে ওই ভিএমএক্স 1 যেটা, হুম, সেটা ওই ইভিএনজি তে অ্যাড করার সিস্টেমটা মানে হুম, মানে আমি ওই যে পারছি না, এটা ভয়ের মানে এটা মানে হচ্ছে এটা কি ইউটিউবে, ইম্পর্টেন্ট? ইউটিউবে আপনি একটু দেখবেন আর কি, হ্যাঁ না ইউটিউবে, না, আমি বলতে এই আমি এই রাউটারটা অ্যাড করতে চাচ্ছি ইভিএনজি, হ্যাঁ মানে ইভিএনজি সেটআপ দিয়েছি আমি, হ্যাঁ এখন এই নোটটা অ্যাড করবো আর কি। অ্যাড করতে যাচ্ছেন তাই না? অ্যাড করতে হইলে আপনাকে মূলত হচ্ছে কি করতে হবে? অ্যাড করতে হইলে আপনার হচ্ছে প্রথমত যে কাজটা হবে সেটা হচ্ছে যে এইটাতে আপনার লগ ইন করতে হবে আর কি, হ্যাঁ? এখন লগ ইন করে আপনার ফাইলটা এখানে দিতে হবে। ফাইলটা দিবেন ও কিভাবে? আচ্ছা, ফাইলটা দিবেন হচ্ছে লাইক মনে করেন উইন এসসিপি আপনি ইনস্টল করছেন, ঠিক আছে? উইন এসসিপি, হুম, তারপরে এই যে এখানে যে ইবের যে ইউজার আইডি পাসওয়ার্ড, ইবের ইউজার আইডি পাসওয়ার্ড কি? এটা আইপি, ইউজার আইডি হচ্ছে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইব, এটা দিয়ে রুট, পাসওয়ার্ড হচ্ছে ইব, আপনি হচ্ছে কি করবেন? লগ ইন করবেন। লগ ইন সাকসেসফুলি কমপ্লিট হবে। আপনি কোথায় রাখবেন? আপনার এই যে এই পাশে আপনাদেরকে দেওয়া হবে হচ্ছে এই যে সরি আপনাদেরকে আপনাদেরকে দেওয়া হবে এই যে ভিএমএক্স জুনিপার রাউটার 14.1 এই ফাইলটা দেওয়া হবে। এই ফাইলটাকে আপনি কি করবেন? জাস্ট এখান থেকে নিয়ে এসে এখানে বসাই দিবেন। এই যে ভিএমএক্স জুনিপার রাউটার 14.1 এটাকে জাস্ট নিয়ে এসে এখানে বসাই দিবেন এই পাশে। তাহলে এখানে আপনার কোথায় রাখতেছে? এটা ডিরেক্টরিটা একটু দেখবেন। ওপিটি ইউনেট ল্যাব অ্যাডঅনস কেমো এইখানে থাকবে, ঠিক আছে? কেমোর ভিতরে ওপিটি ইউনিট ল্যাব অ্যাডঅনস কেমো, কেমোর ভিতরে আপনার এই ফাইলটা থাকতে হবে। এবং এই ফাইলের ভিতরে কি থাকবে? এই যে এই ফাইলের ভিতরে এই কিউ কাউন্ট 2 ফাইলটা থাকবে, যেটা হচ্ছে এই ফাইলের ভিতরে আছে, এই যে কিউ কাউন্ট ফাইলটা আছে, ঠিক আছে? জাস্ট এখান থেকে ট্যাগ করে এখানে দেখাই দিবেন। দেখাই দিয়ে আপনার হচ্ছে আর একটু ইয়া লাগবে, সেটা হচ্ছে যে এই আপনি যে সিএলআই লগইন আছেন এখানে এটাকে পারমিশন দিতে হবে আর কি, হ্যাঁ? পারমিশন দিতে হইলে ইভিএনজি তে এখানে একটা কমান্ড দিতে হয়, ওইটা আপনার এখানে জাস্ট এগুলো সিম্পল এখন হয়ে গেছে। ইভিএনজি ফিক্স পারমিশন কমান্ড, ফিক্স পারমিশন কমান্ড, এই যে এই কমান্ডটা হচ্ছে আপনি সিএলআই প্লেস করবেন, আপনার জুনিপার ভিএমএক্স রাউটার ইভিএনজি তে অ্যাক্সেসিবল হয়ে যাবে। বেটার হচ্ছে আপনি একটা কাজ করবেন যে ইউটিউব থেকে, এটা আমি একটু দেখাই দিই।